তুমি যদি এসএসসি 25 হও এবং তোমার প্রস্তুতি যদি অগোছালো থাকে, হাতে সময় কম, এইটা ভেবে যদি তোমার পড়াশোনা না হতে থাকে, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। শুধুমাত্র আজকের এই ক্লাসটা করো, তাহলে চলতরির চ্যাপ্টারটা তোমার 80% শেষ হয়ে যাবে এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এই বছর সবচাইতে বেশি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব তোমাদের পদার্থবিজ্ঞানের অধ্যায় 11 চলতরিৎ। তো এই অধ্যায়ে আমরা খুব চমৎকারভাবে তোমাদের এই অধ্যায়টাকে সাজিয়েছি। মাত্র একটি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে করাবো। তো তার আগে আমরা কিছু বেসিক ক্লাস করব, যেগুলো করলে তুমি খুব সহজেই সৃজনশীলটা সলভ করতে পারবা। তোমাদের জন্য আমি মাত্র একটি ওয়ান শট কোয়েশ্চেন রাখবো, যেটা তুমি যদি একবার সলভ করতে পারো তাহলে কিন্তু তোমার হাতে থাকা তোমার টেস্ট পেপার বলো, গাইড বলো, যে কোনো সৃজনশীল তুমি খুব সহজেই সলভ করে ফেলতে পারবা। তো চলো কথা না বলে আজকে আমাদের ক্লাসটা শুরু করি। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, আমাদের কিন্তু অনলাইনে কোর্স চলমান আছে, অর্থাৎ তোমরা আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির একটি কোর্স চলমান আছে, সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে। তোমরা দেখে আমাদের এই কোর্সটা ভর্তি হতে পারো। তার আগে তোমরা এই ক্লাসটা করে ডিসিশন নাও যে তুমি কি আমার কোর্সটা করে কিছু বুঝতে পারবা কিনা, তুমি কোন উপকৃত হবা কিনা। সো আজকের ক্লাসটা তুমি দেখে নাও। ওকে, চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ওকে, ফার্স্টে দেখো আমাদের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের 11 নম্বর অধ্যায় 11 চলতরিৎ। ওকে, চলতরিতে আমরা আসলে অত বেশি ডিপলি জানতে যাব না, আমরা জাস্ট একটু দেখি চলতরিতে আমাদের মানে মূলত কাজ কারে নেয়া। চলতরিতে আমাদের কাজ হচ্ছে বর্তনী নেয়া। সো বর্তনী হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনী। একটা হচ্ছে শ্রেণীর বর্তনী আর একটা হচ্ছে কি সমান্তরাল বর্তনী। সো শ্রেণী বর্তনী এবং হচ্ছে সমান্তরাল বর্তনী, এটা আমরা আসলে চিনবো কিভাবে? দেখো একদম সিম্পল ওয়েতে তুমি খালি জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে তুমি বিদ্যুৎ ভাগ হবে না। শ্রেণী বর্তনীতে কি হবে না? বিদ্যুৎ ভাগ হবে না। আর সমান্তরাল বর্তনীতে বিদ্যুৎ ভাগ হবে। আমি এখানে সূত্র লিখে রাখছি, তোমরা জাস্ট এই প্রথম পেজে যে সূত্রগুলো তোমরা সুন্দর মতো নোট করে নেবা। ওকে, তারপর দেখো আমরা শ্রেণী বর্তনীগুলো আসলে চিনবো কিভাবে। আমি বললাম যে শ্রেণী বর্তনীতে বিদ্যুৎ ভাগ হবে না। তো তুমি এখন কথা হচ্ছে তুমি কিভাবে বুঝো বিদ্যুৎ ভাগ হয়েছে কিনা। দেখো এটা হচ্ছে আমাদের একদম সরল একটা বর্তনী, যে বর্তনীর এই যে অংশটা, এই অংশের নাম হচ্ছে কোষ। এটার নাম কি? এটার নাম হচ্ছে কোষ। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা যে খাঁজ কাটা অংশ, এটা হচ্ছে আমাদের রোধ। এটা কি? রোধ। ওকে, এখন এই কোষ থেকে কোষের যে বড় অংশটা, সবসময় মনে রাখবা কোষের যে বড় অংশটা, এইখান থেকে বিদ্যুৎ চলাচল শুরু করে। কোষের বড় অংশ থেকে বিদ্যুৎ চলাচল শুরু করে, অর্থাৎ তারপর এখানে যে বড় অংশটা সেটা হচ্ছে পজিটিভ, আর যে ছোটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ থেকে মূলত নেগেটিভের দিকে তোমার বিদ্যুৎটা চলাচল করে। কথা বুঝতে পারছো কি বলছি? মনে রাখবা আমাদের এটা কিন্তু খুব বেশি কাজে লাগবে। পজিটিভের থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎ চলাচল করে। সো আমরা এখন দেখব যে এই যে তিনটা আমরা বর্তনী এঁকেছি, এগুলোকে কি বলা হয়? শ্রেণী সমবায় বলা হয়। কেন বলা হয়? কারণ এইখান থেকে বিদ্যুৎ যে যাচ্ছে, যে দেখছো বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ কিন্তু ভাগ হয় না। একটা লাইনের উপরে জাস্ট বিদ্যুৎটা এখান থেকে যাত্রা শুরু করছে, আর এইখান থেকে এইখানে আইসা পৌঁছাইছে। তো এইটা তোমার বিদ্যুৎ কোনো প্রকার ভাগ হয় না। বাট এইখানে আমরা যদি পক্ষান্তরে যে কতগুলো বর্তনী রেখেছি, যেখানে দেখতে পাচ্ছ বিদ্যুৎ ভাগ হয়েছে। কিভাবে বিদ্যুৎ ভাগ হয়েছে? দেখো বিদ্যুৎটা আসলে আমরা যে বর্তনীটা সম্পূর্ণ অঙ্কন করি, মনে করো বিদ্যুৎ এখান থেকে যাত্রা শুরু করছে, এই পয়েন্টটা এসে দুইটা ভাগে ভাগ হয়েছে। তো নর্মালি আমরা ম্যাথের ক্ষেত্রে সমান্তরাল বলতে আসলে কি বুঝি? যে দুইটা বাহু এর প্রত্যেকটা বিন্দু দ্রুত সমান হইতে হবে। বাট ফিজিক্সের এই যে সমান্তরাল বর্তনী দেখতে পাচ্ছ, এই সমান্তরাল বর্তনীতে নর্মালি তো এইভাবে আমরা দেখতেই পাচ্ছি যে দুইটা সমান ভাগে ভাগ আছে। বাট এইটা মেন বিষয় না, আমাদের মেন বিষয় হচ্ছে বিদ্যুৎ ভাগ হয়েছে কিনা। দেখো বিদ্যুৎ ভাগ হলে তার আকৃতি বিভিন্ন রকম হইতে পারে। একদম যে জেনারেল ম্যাথ বা এনিথিং তোমাদের ম্যাথের মধ্যে যেভাবে সমান্তরাল বলতে তোমরা যা বুঝো ওইটা যে আসলে মিন করে তা না। বিদ্যুৎ ভাগ হলে এখানে সমান্তরাল মিন করে। যেমন এখানে দেখো এইটা হচ্ছে সমান্তরাল বর্তনীর একটা আকৃতি, এইটাও কিন্তু সমান্তরাল বর্তনীর একটা আকৃতি, কেননা এই পয়েন্টটাতে আইসা বিদ্যুৎ দুইটা ভাগে ভাগ হয়েছে। এইটার ক্ষেত্রেও এই পয়েন্টটাতে আইসা বিদ্যুৎ দুইটা ভাগে ভাগ হয়েছে। এই পয়েন্টটাতে আইসা বিদ্যুৎ দুইটা ভাগে ভাগ হয়ে জাস্ট এই পয়েন্টে এসে আবার মিলিত হয়েছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রে এই পয়েন্টটা এসে দুইটা ভাগে ভাগ হয়েছে, এদিক দিয়ে বিদ্যুৎ একটা গেছে, এদিক দিয়ে একটা বিদ্যুৎ গেছে, এইভাবে এসে এই পয়েন্টে এসে আবার মিলিত হয়েছে। সিমিলারলি এইখানেও সেম, দুইটা ভাগে ভাগ হয়েছে, এই পয়েন্টে এসে মিলিত হয়েছে। আবার এটার দিকে যদি আমরা একটু তাকাই, এটাও সেম, এই পয়েন্টে এসে বিদ্যুৎ ভাগ হয়েছে আর এই পয়েন্টে এসে মিলিত হয়েছে।
তা এখানে যে প্রত্যেকটা দেখতে পাচ্ছ প্রতিটাই কিন্তু আমাদের সমান্তরাল বর্তনী, যেখানে বিদ্যুৎ ভাগ হবে সেইটাই হবে সমান্তরাল। জাস্ট তোমার আর কিচ্ছু বোঝার দরকার নাই, তুমি জাস্ট একটা জিনিসই মাথায় রাখবা, যে বিদ্যুৎ যদি ভাগ হয় তাহলে সমান্তরাল, আর বিদ্যুৎ যদি ভাগ না হয় অর্থাৎ একটা লাইনের উপর বলবৎ থাকে তাহলে তাকে বলা হয় শ্রেণী বর্তনী। তোমাকে আর কিচ্ছু মনে রাখা প্রয়োজন নেই, বাকিরা আমরা ম্যাথ করতে যেয়ে আর একটু ভালোভাবে আয়ত্ত করব। তো তোমার এই অধ্যায়ে আমরা মেইনলি যেই সূত্রগুলো তোমার সবচেয়ে বেশি দরকার, আমি সূত্রগুলো একসাথে লিখে দিছি, তুমি সুন্দর মতো এই অধ্যায় এই সূত্রগুলো লিখে নোট করে ফেলবা। আরেকটা কথা, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের সাথে খাতা কলম নিয়ে নিবা এবং প্রত্যেকটা জিনিস নোট ডাউন করে ফেলবা, যাতে প্রত্যেকটা বিষয় তুমি বুঝতে পারো। ওকে, তারপর দেখো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ হচ্ছে I is equal E by R is equal V by R is equal E by R plus R। এখানে I বলতে আসলে কি বোঝায় দেখো, আমি এখানে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মানে প্রত্যেকটা সূত্র যে লিখছি, প্রত্যেকটা সূত্রের তোমার কি করছি পরিচয়টা লিখে দিছি। আসলে এখানে যে ই দেখতে পাচ্ছ, আই তো তড়িৎ প্রবাহ, ই হচ্ছে তড়িৎ চালক শক্তি অথবা তড়িৎ চালক বল। তারপর এখানে ভি দেখতে পাচ্ছ, ভি হচ্ছে বিভব পার্থক্য অথবা ভোল্টেজ। তারপর এখানে আর দেখতে পাচ্ছ, আর তো তোমরা অলরেডি জানোই, আমি অলরেডি আলোচনা করছি, যে হচ্ছে রোধ, রোধ প্রকাশ করে আর দিয়া। তারপর আর ছোট আর, আর এর মতোই ছোট আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধটা আসলে কি সেটা আমরা বর্তনীতে আসলে যখন ম্যাথ করতে যাব তখন তোমাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। তারপর দেখো আই তো অলরেডি তোমাদেরকে বলছি, আয়ের অনেকগুলা নাম, তোমাকে প্রত্যেকটা নামই জানতে হবে। আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আই হচ্ছে প্রবাহিত তড়িৎ, আই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, আই হচ্ছে এমিটার পার্ট, প্রত্যেকটাই কিন্তু আইকেই মিন করে। তারপর দেখো পিতে কি বোঝায়, পিতে বোঝায় হচ্ছে ক্ষমতা, আর টিতে বোঝায় হচ্ছে সময়। তো এই হচ্ছে আমাদের সূত্রে ব্যবহৃত প্রত্যেকটা প্রতীকের আসলে কি সেটা তোমাকে ভালোভাবে জানতে হবে। ওকে, তো আমরা এই সূত্রটা মনে রাখবা, আমরা অঙ্ক করার ক্ষেত্রে এটা খুবই দরকার হবে। মনে রাখবা যখন অভ্যন্তরীণ রোধ থাকবে জাস্ট তখন অভ্যন্তরীণ রোধ দিবা, অন্যথায় এই তড়িৎ প্রবাহের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ দেওয়ার প্রয়োজন নাই। তারপর প্রতিটি রোধের জন্য তড়িৎ প্রবাহ, এটা খাতার মধ্যে জাস্ট এখন লিখে ফেলো, কিভাবে সূত্র কি কাজ করতে হবে এটা আমরা মূল অঙ্কে যেয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। তারপর বিভব পার্থক্য ভি ইজ ইকুয়াল আইআর, আর হারানো ভোল্টেজ ভি ইজ ইকুয়াল আইআর, দুইটা সূত্র প্রায় সেম। তার হারানো ভোল্টেজ তখনই বের করা যায় যখন অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে। ব্যয়িত শক্তি ডাব্লিউ ইজ ইকুয়াল পিটি, তারপর ডাব্লিউ ইজ ইকুয়াল ভিআইটি, ভি স্কয়ার আর টি, আর আই স্কয়ার আর টি। এই হচ্ছে এই সূত্রগুলো তুমি একটু কষ্ট করে মনে করবা এবং মুখস্থ করে ফেলবা। তড়িৎ ক্ষমতা পি ইজ ইকুয়াল ভিআই, ভি স্কয়ার বাই আর ইজ ইকুয়াল আই স্কয়ার আর। এই প্রত্যেকটা সূত্রের মাধ্যমে কিন্তু আমরা তড়িৎ ক্ষমতা বের করে ফেলতে পারবো। ওকে, এই সূত্রগুলো যদি তোমার খাতায় নোট ডাউন করে হয়ে যায়, এর পরে কিন্তু আমরা একটা ওয়ান শট কোশ্চেন তোমাদের জন্য রাখবো, যেখানে তুমি জাস্ট এই কয়টা প্রশ্ন সমাধান করলে তোমার কিন্তু এই সম্পূর্ণ অধ্যায়টাই শেষ হয়ে যাবে। একটু ভালো করে লক্ষ্য করো, আমরা তোমাদেরকে মোট দুইটা উদ্দীপক থাকবে, মানে একটা উদ্দীপকের আন্ডারে মোট আর একটা উদ্দীপকের আন্ডারে মোট 14টা প্রশ্ন থাকবে। 14টা প্রশ্নের ভিতরে প্রথম দুইটা প্রশ্ন থাকবে আমাদের তুল্য রোধ রিলেটেড, তারপর 3 থেকে 8 পর্যন্ত প্রশ্ন থাকবে আমাদের তড়িৎ প্রবাহ সংক্রান্ত। যত ভাবে তোমাকে তড়িৎ প্রবাহ চাবে তুমি খুব সহজে বের করে ফেলতে পারবা। আমি কিন্তু একদম বেসিক থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, কেননা আমি ধরে নিচ্ছি যে তুমি এই অধ্যায় কিচ্ছু জানো না, আজকেই তুমি এই অধ্যায় করতে বসছো। তো আজকে এই একটা ক্লাস তুমি যদি মনোযোগ সহকারে দেখতে পারো, আমি কথা দিচ্ছি এই অধ্যায় থেকে তুমি যে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবা। আর কতটা ইজি ওয়েতে যে তোমাদেরকে আমি শিখাবো সেটা তুমি সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবা। তারপর 9 নাম্বার কোশ্চেনটা থাকবে তোমার গৃহে সজ্জিত বর্তনী। আমরা প্রশ্ন দেখলে এগুলো আরো ভালোভাবে বুঝবো। আর বিভব পার্থক্য সংক্রান্ত আমাদের দুইটা কোশ্চেন থাকবে, আর তড়িৎ ক্ষমতা সংক্রান্ত আমাদের 3টা কোশ্চেন থাকবে। এই মোট 14টা কোশ্চেন আজকে আমরা সলভ করব। তবে তার আগে আমরা বিভিন্ন বর্তনী চিনবো এবং বিভিন্ন বর্তনীর তুল্যরোধ বের করা শিখবো। আশা করি তোমরা আমার পুরো প্রসেসটা বুঝতে পারছো। আজকের পুরো ভিডিওতে তোমাদেরকে আমি মোট একটা কোশ্চেন আন্ডারে মোট 14টা কোশ্চেন করে, অর্থাৎ একটা উদ্দীপক থেকে তোমাদেরকে কত ভাবে কোশ্চেন করতে পারে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার কিন্তু সলভ করে দিব। সো খুব সহজেই তোমরা যাতে তোমাদের এই অধ্যায়টাকে আয়ত্ত করতে পারো। তো চলো আজকের আমাদের মূল পর্বে চলে যাওয়া যাক। ওকে, ফার্স্টে আমরা কতগুলো তুল্যরোধ বের করা শিখবো, তুল্যরোধ বের করা শিখবো। তো এগুলো আমাদের এখন একটু সাইডে রাখবো। ওকে, তাহলে দেখো আমরা ফার্স্টেই শ্রেণী সমবায় শিখবো। দেখো তোমাদেরকে আমি বলছিলাম যে শ্রেণী সমবায় হচ্ছে বিদ্যুৎ ভাগ হবে না। একটু আগে তোমাদের কি বলছিলাম,
শ্রেণী সমবায় দেখো একটু আগে তোমাদেরকে বলা হয়েছিল যে শ্রেণী সমবায় কি হবে না, বিদ্যুৎ ভাগ হবে না। এবং তার সূত্র, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের সূত্র, এই দুইটা হচ্ছে তুল্য রোধের সূত্র। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের সূত্র RS ইজ ইকুয়াল R1 প্লাস R2 প্লাস ডট 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 RN, অর্থাৎ যতগুলো রোধ থাকে তুমি শুধু যোগ করে দিবা, তোমার শ্রেণী সমবায়ের তুল্য রোধ বের করা হয়ে যাবে। এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের সূত্র হচ্ছে 1/RP is equal 1/R1 plus 1/R2 plus 1/R3 plus dot 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 plus 1/RN। তো চলো আমাদের তুল্য রোধ বের করার কাজটা আমরা শুরু করে দেই। ওকে, তাহলে ফার্স্টে তোমরা একটা বর্তনী দেখতে পাচ্ছ। দেখো বর্তনীটা একদমই সিম্পল একটা বর্তনী, এখানে কোনো কারেন্ট ভাগ হয় নাই। আমি আবারও বলছি, এখানে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কোষ, ব্যাটারি বলো, জেনারেটর বলে, এটা বেশ কয়েকটা নাম আছে, কোষ, জেনারেটর, ব্যাটারি। ব্যাটারি যে প্রান্তে একটা বড় দাগ দেখতে পাবা সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত, আর যে ছোট দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। প্রশ্নে দেয়া থাকলেও তুমি ধরে নিবা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। অলওয়েজ বড় দাগটা থাকবে, সর্বপ্রথম যদি বড় দাগ থাকে সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত, আর সবার শেষে যদি তোমার ছোট দাগটা থাকে তাহলে বুঝবা সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আর সব সময় পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, তার মানে বিদ্যুৎটা এইভাবে প্রবাহিত হবে। কথা কি বুঝতে পারছো কি বলছি? এভাবে প্রবাহিত আবার এখানে চলে আসবে। ওকে, তাহলে এখানে দেখো বিদ্যুৎ কিন্তু কোনো প্রকার ভাগ হয় নাই, একটা লাইনের উপর চলছে, তাই এটা হচ্ছে আমাদের শ্রেণী বর্তনী। বিদ্যুৎ যদি ভাগ না হয় তাহলে সেটা কি, শ্রেণী বর্তনী। তো এটা তুল্য রোধটা আমরা কিভাবে বের করব? খুব সহজে কিন্তু এটা তুল্য রোধটা বের করা যায়। সো আমরা এখন এই বর্তনীর তুল্য রোধ বের করবো। তো ধরে নেই এটা হচ্ছে আমাদের R1, এইটা R2, এইটা R3 এবং এটা হচ্ছে R4। তো যে কোনো বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ বের করে কিভাবে? তুল্য রোধ বের করার সিস্টেম হচ্ছে 1 দেখো তাহলে এই বর্তনীর তুল্য রোধ RS is equal R1 plus R2 plus R3 plus R4। সো R1 হচ্ছে এখানে 6 ওহম, R2 হচ্ছে 4 ওহম। ভালো কথা, রোধ আমি যে সাথে একটা চিহ্ন ব্যবহার করছি এটা হচ্ছে ওহম। এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে ওহম। মনে রাখবা রোধের একক হচ্ছে ওহম। রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। সো মনে রাখার চেষ্টা করবা রোধের একক হচ্ছে ওহম। এখন কিন্তু এই জিনিসটা আমাদের প্রতি নিয়তই ব্যবহৃত হবে। সো রোধের একক হচ্ছে ওহম। ওকে, তাহলে আমাদের R2 হচ্ছে 4, R3 হচ্ছে 4 এবং R4 হচ্ছে 8। তো সবগুলো যোগ করলে কত হয়? 4 4 8, 8 8 16, 16 আর 6 হচ্ছে 22 ওহম। তাহলে আমাদের এই বর্তনীটার তুল্য রোধটা খুব সহজে আমরা বের করে ফেললাম। আমরা আবারও রিপিটেশন করছি, তুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে তুমি দেখবা শ্রেণী সমবায়ে থাকলে, অর্থাৎ বিদ্যুৎ যদি ভাগ না হয়, এখানে পুরা বর্তনীটার দিকে তাকালে দেখতেছি বিদ্যুৎ কোথাও ভাগ হয় নাই। বিদ্যুৎ যদি ভাগ না হয় সেটা হচ্ছে শ্রেণী সমবায়ে থাকবে, আর যদি বিদ্যুৎ ভাগ হয়ে যায় সেটা সমান্তরালে। তো আমরা সমান্তরালে একটা উদাহরণ দেখে ফেলি। দেখো তোমার সমান্তরালে একটা উদাহরণ দেখো, এখানে আমরা আরো একটা বর্তনী দেখতে পাচ্ছি যেখানে বিদ্যুৎ, আমি আবারও বলছি তোমাদের হয়তোবা খেয়াল আছে কিনা, দেখো যেটা বড় থাকবে সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত, আর যেটা ছোট থাকবে সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আমরা জানি নেগেটিভ পজিটিভ প্রান্ত থেকেই মূলত বিদ্যুৎ যাওয়া শুরু করে। তো এখান থেকে বিদ্যুৎ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই পয়েন্টে এসে কিন্তু বিদ্যুৎ তিনটা ভাগে ভাগ হয়েছে। এইদিকে বিদ্যুৎ গেছে, এইদিকে বিদ্যুৎ গেছে, এইদিকে বিদ্যুৎ গেছে। তো আমরা বলছিলাম বিদ্যুৎ যখন ভাগ হবে সেটা কি হবে? সমান্তরাল সমবায়ে আমাদের বর্তনীটা সংযুক্ত থাকবে। সো এইখানে আমরা এটা যদি R1 ধরি, এটা যদি R2 ধরি, আর এটা যদি R3 ধরি, তাহলে R1 R2 R3 এই তিনটা কি অবস্থায় আছে? যেহেতু বিদ্যুৎ ভাগ হয়েছে তাই সমান্তরাল সমবায়ে সংযুক্ত আছে। সো আমাদের এই বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধটা কি হবে? এই আমাদের ছিল এটা 1 নাম্বার। সো এই 2 নাম্বার বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধটা কি হবে? তুল্য রোধ হবে 1/RP। সো আমি সূত্রটা আগের পেজে দিয়ে রাখছিলাম, তো এখান থেকে নোট ডাউন করে তোমরা সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। 1/RP is equal 1/R1 plus 1/R2 plus 1/R3। এখানে যেহেতু তিনটা আছে তো তিনটাই নিলাম। তো 1/R1 এর মান হচ্ছে আমাদের 2, R2 এর মান হচ্ছে 2 এবং R3 এর মান হচ্ছে 4। আমরা কি করব? তিনটা লসাগু করে ফেলবো। তো 2 2 4 এই তিনটা লসাগু করলে তোমার 4 চলে আসে। তো
তো 4 দিয়ে যদি আমি 2 কে ভাগ করি 2 হয়, 2 এর সাথে 1 গুণ করলে 1 হয়। সিমিলারলি এটা 2 হয়, এখানেও 2 হয় আর এখানে হয় 1। সো উপরে যোগ করলে হয় আমাদের 5/4। এখন এইখানে এসে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টকে ভুল করে এইটাই অ্যান্সার দিয়ে রেখে চলে আসে। দেখো এটা কিন্তু আমার মান বের হইছে কিসের মান? এই মানটা বের হইছে আমাদের 1/rp এর মান। অর্থাৎ এখন কিন্তু আমরা সমান্তরাল সমবায় সংযুক্ত তুল্যরোধ বের করতে পারি না, আমরা 1/rp এর মান বের করছি। এখন কি করব? দুইটাকে বিপরীতকরণ করে দিব। এটাকে উল্টে দিলে হবে rp আর এটাকে উল্টে দিলে হবে 4/5 এত ওহম। তো এই বর্তনীর তুল্যরোধটা হচ্ছে rp ইজ ইকুয়াল 4/5 ওহম। তো মনে রাখবা আমাদের বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে বিদ্যুৎ যদি ভাগ না হয়, জাস্ট একটা লাইনের উপর থাকে, তাহলে সেটা হচ্ছে শ্রেণী সমবায়। আর বিদ্যুৎ যদি ভাগ হয়ে যায় তাহলে সেটা হবে কি সমান্তরাল সমবায়। অর্থাৎ এইটা শ্রেণী, এটা হচ্ছে সমান্তরাল। এখন থেকে আমাদের এটা জাস্ট আমাদের একটা বেসিক দুটো গঠন ছিল। এখন কিন্তু আমরা কি করব? এখন আমরা চেষ্টা করব একটা সুন্দর বর্তনী সমাধান করার জন্য। একটু ভালো করে দেখো, আমরা একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। সো দেখো আমরা এই বর্তনীটার জন্য তুল্যরোধ বের করব। একটু ভালো করে দেখো, আমরা ফার্স্টে দেখছিলাম শ্রেণী সমবায়ের জন্য তুল্যরোধ, এখন আমরা তারপর দেখলাম সমান্তরাল সমবায়ের জন্য তুল্যরোধ, আর এখন আমরা শ্রেণী এবং সমান্তরাল দুইটা একসাথে আছে এমন একটি বর্তনী সলভ করব। সো একটু ভালো করে লক্ষ্য করো, এই বর্তনীর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বড়, এটা হচ্ছে ছোট। সো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো বিদ্যুৎটা এই দিক থেকে এদিকে যাবে, অবভিয়াসলি দিক থেকে এদিকে যাবে। তারপর কি করব? বিদ্যুৎটা দিক দিয়ে যাচ্ছে, এইটা শ্রেণীতে আছে, এখানে এসে বিদ্যুৎ ভাগ হয় নাই, এখানে এসে বিদ্যুৎ ভাগ হয় না, এখানেও ভাগ হয় না, এই পয়েন্টে এসে বিদ্যুৎটা কি হয়েছে? ভাগ হয়েছে। অর্থাৎ এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে। তো তোমরা সর্বপ্রথম যেটা করবো, যদি বর্তনীর ভিতরে শ্রেণীর সমবায় এবং সমান্তরাল সমবায় দুইটা একসাথে উপস্থিত থাকে, আমরা আগে সমান্তরাল সমবায় সংযুক্তকে এই দুইটাকে কি করব? একটা বর্তনী বানিয়ে ফেলবো। তো ওটা ভালো করে লক্ষ্য করি, দেখি আসলে করতে পারি কিনা। সো এটার নাম দিলাম R1, এটা হচ্ছে R2, এইটা হচ্ছে আমাদের R3, ধরে নিলাম এটা R4। এখন নামকরণের ক্ষেত্রে অনেকের প্রশ্ন হতে পারে, আমি কি মনের মতো নামকরণ করতে পারবো? ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে নামকরণ করো। তবে আমি একটা সিরিয়ালি মেনটেন করলে বিষয়টা একটু সুন্দর দেখায়, আর কিছুই না। তুমি ইচ্ছা করলে এখান থেকে এটাকে R1 দিতে পারো, এটাকে R2 দিতে পারো, এটাকে R3, এটাকে R4, যেভাবে মনে চায় দিতে পারো। একটা সিরিয়াল মেনটেন করলে সেটা হচ্ছে দেখতে অনেকটা সুন্দর দেখায়। এই জন্য জাস্ট আমি এইভাবে লিখছি। কথা বুঝতে পারছো? ওকে, এবার দেখো আমি ফার্স্টে এই বর্তনীর ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে কি করব বলো দেখি। এই দুইটাকে আমি আগে সমান্তরাল করব। দেখো এই দুইটাকে আমি সমান্তরাল করব, তাহলে কি করব? এই R3 R3 এবং R4 সমান্তরাল সমবায়ে থাকায়, R3 এবং R4 সমান্তরাল সমবায়ে থাকায় 1/rp is equal 1/r3 plus 1/r4। সেটা কি চলে আসে ক্যালকুলেশন করলে? R3 এর মান হচ্ছে আমাদের এখানে 3 এবং R4 এর মান হচ্ছে 3, সেম মান। সো আমরা এখান থেকে সুন্দর করে নিয়ে নিব, এটা লসাগু করলে আমাদের চলে আসে 2/3। সো এটা আমার হচ্ছে 1/rp এর মান। দুইটাকে যদি আমি উল্টিয়ে দেই তাহলে চলে আসে rp এর মান কত? চলে আসে 3/2। অর্থাৎ এটা ভাগ করলে করতেও পারো 1.5 ওহম। তাহলে আমরা কি করলাম? rp অর্থাৎ জাস্ট এই এতটুকুর মান বের করলাম। কতটুকুর মান একটু ভালো করে লক্ষ্য করো দেখি। আমরা জাস্ট এই এতটুকুর মান বের করছি, এই যে এতটুকু। কথা কি বুঝতে পারছো? জাস্ট এতটুকুর মান বের করছি। এখন আমার বর্তনীটা আসলে কি দাঁড়ায় দেখো তো। এখন আমাদের বর্তনীটা দাঁড়ায় এইরকম। আমি জাস্ট এটা হাতে একটু অঙ্কন করে নিচ্ছি। ওই বর্তনীটা আমার এখানে এরকম হয়ে যাবে। আগে তো আমার এই যে R1 ছিলই, এই যে R2 আছে, R2 আছে, কিন্তু এই যে R3 এবং R4 এই দুইটা মিলে এখন RP হয়ে গেছে। কি হয়ে গেছে? এই R3 এবং R4 এই দুইটা মিলে এখন আমাদের হয়ে গেছে RP।
তাহলে R1 এবং R2 এবং এই দুইটা মিলে হয়ে গেছে আমাদের RP। এখন এই তিনটা কি অবস্থায় আছে? শ্রেণী অবস্থায় আছে, কারণ এখন না কারেন্ট ভাগ হয় না। যে দুইটা ভাগ হচ্ছে এই দুইটাকে আমি একটা বানিয়ে ফেলছি, বানিয়ে এখন আমি অঙ্ক করে ফেলছি। তাহলে আমাদের এখন কি চলে আসবে? এই তিনটাকে যদি আমি শ্রেণীতে করি তাহলে কিন্তু আমাদের তুল্যরোধ বের হয়ে যাবে। তো আমরা সুন্দর মতো তুল্যরোধ বের করে ফেলি। দেখো এতটুকুর মধ্যে করে ফেলি। তাহলে R1, R2 এবং RP শ্রেণীতে থাকায় এখানে R1, R2 এবং RP এই তিনটা শ্রেণীতে থাকায় আমাদের কি তুল্য রোধ হবে কত? তুল্য রোধ কত হবে? RS is equal R1 plus R2 plus RP। সো R1 হচ্ছে আমাদের কত এখানে ছিল 4, R2 হইতেছে যে আমাদের 4, আর RP অর্থাৎ এতটুকু মিলে আমার কত হয়েছে একটু আগে বের করছি কত? 1.5। তিনটা একসাথে যোগ করলে কত আসে? 4 4 8, 9.5 ওহম। তাহলে এই সম্পূর্ণ বর্তনীটা এখন আসলে কি দাঁড়ায়? এই সব এখন এই তিনটা মিলে আমার একটা রোধ হয়েছে, সেটা কি? RS। এখন বর্তনীটার আকৃতি এরকম হয়, জাস্ট এই RS আমাদের একটা, এটা হচ্ছে এটাকে বলা হয় সরল বর্তনী, যেখানে একটা রোধ থাকে সেটাকে বলা হয় সরল বর্তনী। তো এই যে আমাদের ফার্স্টে ছিল চারটা রোধের ভিতরে R3 এবং R4 সমান্তরালে থাকে, আমরা তাকে সমান্তরালে একটা বানিয়ে ফেলছি। এখন এই দুইটা একটা হয়ে গেছে, দুইটা কি হয়ে গেছে? একটা হয়ে গেছে। এই R1, R2 এবং RP হয়ে গেল আমাদের শ্রেণীতে, এই তিনটা মিলে আমাদের একটা হয়ে গেছে। এখন আমাদের সম্পূর্ণ বর্তনীটা মূলত এইটা হয়ে গেছে। তাহলে আমাদের ফাইনালি তুল্যরোধ কত দাঁড়াইলো? এই বর্তনীর ক্ষেত্রে তুল্যরোধ হচ্ছে 9.5 ওহম। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা আরো একটি বর্তনীর তুল্যরোধ বের করে দেখব। দেখো এই দেখতে পাচ্ছ তোমরা আরো একটি বর্তনী। আমরা এই বর্তনীটার তুল্যরোধ বের করব। দেখো এই বর্তনীটা নিয়ে আমরা আগে একটু জাস্ট কথা বলতে হবে আমাদের। তোমরা দেখো এটা হচ্ছে আমাদের বড় প্রান্ত, সেটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎটা প্রবাহিত হবে। সো এই দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই পয়েন্টটা এসে আমাদের বিদ্যুৎটা দুই ভাগে ভাগ হয়েছে। তো আমরা এগুলো একটু নাম দিয়ে ফেলি। এটা হচ্ছে আমাদের R1, এটা ধরে নিলাম এটা R2, এটা ধরে নিলাম R3, এটা ধরে নিলাম R4, এটা হচ্ছে R5, সাপোজ এটা ধরে নিলাম R5। সো আমরা এটা এই পেশে রাখি। এটা দেখো, সো এটার দিকে একটু তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো যে এই পয়েন্টটা এসে আমার বিদ্যুৎ দুই ভাগে ভাগ হচ্ছে। অর্থাৎ এখানে R1 এবং R2 এই দুইটা কি অবস্থায় আছে? সমান্তরাল সময় যুক্ত আছে। ওকে, এখানে এসে বিদ্যুৎটা ভাগ হয়েছে, এইখানে এসে আবার মিলিত হয়ে গেছে। এইখানে এসে কি হয়েছে? বিদ্যুৎটা মিলিত হয়েছে। আবার এই দিকে যেতেছে এই পয়েন্টটা এসে আবার কি হয়েছে? এদিকে একটা বিদ্যুৎ গেছে, এদিকে এক লাইন বিদ্যুৎ গেছে। আবার এখানে R4 এবং R5 এই দুইটা আবার সমান্তরালে যুক্ত আছে। ভালো করে বুঝো, যেইখানে বিদ্যুৎ ভাগ হবে সেইখানেই সমান্তরালের বর্তনী শুরু হয়ে যাবে। এখানে এসে বিদ্যুৎ ভাগ হয়েছে, তাই R1 এবং R2 হচ্ছে সমান্তরাল, এইখানে এসে মিলিত হয়েছে। তো এইটা এই যে R3 আবার শ্রেণীতেই আছে, কিন্তু এই পয়েন্টটা এসে আবার বিদ্যুৎটা দুই ভাগে ভাগ হয়েছে না? কয় ভাগে ভাগ হয়েছে? দুই ভাগে ভাগ হয়েছে না? তাই এই R4 এবং R5 এই দুটো কি আছে? সমান্তরাল সময় যুক্ত আছে। সো আমরা কি করব? এই R1 এবং R2 কে একটা বানিয়ে ফেলবো, R4 এবং R5 কে একটা বানিয়ে ফেলবো। এই একটা আর এই একটা আবার তিনটা মিলে শ্রেণীতে যুক্ত থাকবে। সো আমরা ফার্স্টে কি করি? ধাপে ধাপে অঙ্কটা করা শুরু করে দেই। দেখো R1 ও R2 শ্রেণীতে কি সমান্তরালে থাকায় R1 এবং R2 কি অবস্থায় আছে? সমান্তরাল অবস্থায় আছে। সো আমরা দুটো কি করব? 1/RP is equal 1/R1 plus 1/R2। ওকে, R1 এর মান কত? এখানে 10 দেওয়া আছে। R2 এর মান কত? R2 এর মানও হচ্ছে 10। সো আমরা খুব সহজে এটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এখানে চলে আসে 1 + 1, সো 2/10। তো কাটাকাটি করলে এখানে চলে আসে 1/5। তো 1/5 আমরা কিসের মান বের করলাম? 1/RP এর মানটা বের করলাম। সো এখানে যদি দুইটাকে বিপরীতকরণ করে দেই তাহলে আমাদের RP এর মান দাঁড়ায় কত? RP এর মান দাঁড়ায় হচ্ছে 5 ওহম। সো আমরা এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করি এখন এই বর্তনীটার গঠন কেমন দাঁড়ায়।
এখন এই বর্তনীটার গঠন দাঁড়ায় এরকম, যে বর্তনীটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? দেখো এখানে আমাদের এই R1 এবং R2 এই দুইটা মিলে হয়ে গেছে RP, এই দুইটা মিলে হয়ে গেছে কি RP। আর এখানে আমাদের ছিল R3, আর এখানে R4, আর হচ্ছে R5 রয়েছে। এখন আমরা কি করব, এই যে এই দুইটা মিলে আমাদের একটা হয়ে গেছে, এখন এই দুইটাকে আমাকে একটা বানাইতে হবে। তার জন্য কি করতে হবে, আবার লিখবো যে তোমার R4 এবং R5, R4 ও R5 সমান্তরালে সমান্তরালে যুক্ত থাকায়, R4 এবং R5 সমান্তরালে যুক্ত থাকায়, R4 এবং R5 সমান্তরালে যুক্ত থাকায় কি হবে, 1/RP is equal 1/R4 plus 1/R5। সো এখানে R4 এর মানটা কত, এখানে R4 এর মান দেওয়া আছে 10, আর 5 এর মানও 10, দুইটাই তার মানে এখানেও 10। সো এই দুইটা 1/10 1/10 দিয়ে আমরা অলরেডি করছি, দেখি এটা মান বেরিয়েছিল, কত বেরিয়েছিল, ও দেখো এখানে অলরেডি একটা RP মান দিছি। সো এটা আমরা দ্বিতীয় RP টা আমরা ধরবো RP1, হ্যাঁ, দ্বিতীয়টা ধরবো RP1 অথবা RP প্রাইম, তুমি দুটাকে আলাদা করার জন্য যে কোনো একটা নাম দিতে পারো। যেহেতু অলরেডি RP একটা নাম দিয়েছি, সো দ্বিতীয়টার নাম হচ্ছে আমাদের RP1 অথবা RP প্রাইম, এনিথিং। ওকে, সো এটা ক্যালকুলেশন করলে আমাদের ফাইনালি RP1 এর মানও বের হবে হচ্ছে তোমার 5 ওহম। সিমিলারলি কত বের হবে, 5 ওহম। ওকে, তাহলে এখন দেখো তো আমাদের বর্তনী, এই যে বর্তনীটা এখন কেমন হবে, এখন বর্তনীটা হবে এরকম। এখন বর্তনীটা এরকম হয়ে গেছে, এটা হলো আমাদের আরপি, এটা ছিল আমাদের R3। এই দেখো এই দুইটা মিলে হয়ে গেছে একটা RP, আর এইটা হচ্ছে আমাদের R3, আর এই R4 এবং R5 মিলে হয়ে গেছে RP1, অথবা তুমি যে RP প্রাইম দাও তাহলে RP প্রাইম। এখন বর্তনী তিনটা, এখন কি হয়েছে, এখন তিনটা হয়ে গেছে শ্রেণীতে। এখন আমরা কি করবো, RP, R3 ও RP3 শ্রেণীতে যুক্ত থাকায়, শ্রেণীতে যুক্ত থাকায়, শ্রেণীতে যুক্ত হয় কি হবে, RS is equal RP plus R3 plus, সরি RP1 হবে RP1, যেখানে RP এর মান কত আমরা বের করছি, RP এর মান 5, আর 3 এর মান হচ্ছে 10, আর RP1 এর মানও 5 বের করছে, 20। এই হচ্ছে আমাদের টোটাল তুল্য রোধ। তাহলে RS এর মানটা টোটাল দাঁড়ালো কত। তো এখন আমার বর্তনীটা কেমন দাঁড়ায়, প্রতিবার কিন্তু বর্তনী আর্ট করা প্রয়োজন না, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে মূলত বর্তনী আর্ট করছি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো যে প্রসেসিংটা আসলে কি হচ্ছে। আমি যে বারবার এটাকে রোধ বের করছি কি হচ্ছে, এখন আমাদের তাহলে দেখো শুধুমাত্র সবগুলো পরিবর্তে জাস্ট আমি RS অর্থাৎ 20 ওহমের একটা রোধ লাগালে, আর এই সম্পূর্ণ বর্তনী সবগুলো রোধ লাগালে যে কাজ হবে, 20 ওহমের একটা রোধ লাগালে সেম কাজ হবে। প্রসেসিংটা এইভাবে। সো আমরা পরবর্তী তুল্য রোধটা বের করা দেখবো। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো আমরা কিভাবে খুব সহজে তুল্য রোধ বের করতে পারি। তো আমরা আরো একটি বর্তনী দেখবো কিভাবে তুল্য রোধটা আসলে বের করা যায়। আমরা আরেকটা পেজ নিয়ে নিচ্ছি, দেখো এই যে একটা বর্তনী আসলে তোমরা দেখতে পাচ্ছ, এই যে বর্তনী তোমরা দেখতে পাচ্ছ, এই বর্তনীর ক্ষেত্রে সিমিলারলি আমরা আগের মতো এখানে একটা প্লাস দিয়ে দিব, এটা মাইনাস দিয়ে দিব, এগুলো নামকরণ করে ফেলবো, এটা R1, এইটা R2, এটা R3, এটা সাপোজ R4, এটা R5। তো এখন আমরা দেখবো কোথায় কোথায় কারেন্ট ভাগ হয়েছে। তো এইখানে এসে এই পয়েন্টে এসে তিনটা ভাগে ভাগ হয়েছে কারেন্ট, এদিকে গেছে, এদিকে গেছে, আর এদিকে গেছে, অর্থাৎ এই রোধ R1 রোধ, R2 রোধ এবং R3 রোধ, এই তিনটা সমান্তরাল সমযুক্ত আছে। আবার এই তিনটা এই পয়েন্টে এসে মিলিত হয়েছে, হলে লাভ কি, আবার এই পয়েন্টে এসে আবার ভাগ হয়ে গেছে কারেন্ট। তাহলে আবার কি বলতে পারি, R4 এবং R5 সমান্তরালে যুক্ত আছে। তাহলে আমরা কি করব, প্রথমত এই তিনটাকে সমান্তরালে করে একটা বানিয়ে ফেলবো, আর এই দুইটাকে সমান্তরালে করে আরো একটা বানিয়ে ফেলবো, পরে এই একটা আর আবার শ্রেণীতে করে ফেলবো, আমাদের কাজ শেষ। সো আমরা প্রসেসিংটা শুরু করে দেই। দেখো তাহলে আমাদের কি বলবো, এই R1, R2 এবং R3 সমান্তরালে থাকায়, এই তিনটা সমান্তরাল থাকে আমরা কি করব, 1/RP
is equal 1 by r1 plus 1 by r2 plus 1 by r3. So r1 এর মান কত আছে 6, r2 এর মান আছে 3 এবং r3 এর মান হচ্ছে 6। তো এই তিনটা যদি লসাগু করি আসলে আমার হবে 6 দেখলে 1 plus 2 plus 1, তো উপরে টোটাল আসে 4, নিচে হয় 6। তো 1 by rp এর মান হচ্ছে 4 by 6 এবং তাহলে rp এর মান কত দাঁড়ায় 6 by 4, আর দুইটাকে বিপরীতকরণ করে দিলাম, এত ওহম। আমাদের এখন বর্তনীটার রূপ কেমন দাঁড়ায়, এই বর্তনীটা এখন কেমন হবে দেখো তো। এখন বর্তনীটা হবে এরকম, এই তিনটা মিলে আমার একটা রোধ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা রোধ, তিনটা মিলে আমার কি হয়েছে একটা রোধ হয়ে গেছে, তিনটা মিলে এটা হয়ে গেল তোমার, এই তিনটা মিলায়া আমার হয়েছে আরপি, আর এখানে অলরেডি আমার আছে কি R4 এবং হচ্ছে R5। তাহলে আমাদের আরপি বেরোলো কত 6/4। ওকে, এখন কি করবো, এই দুইটাকে আমরা আবার শ্রেণীতে করে ফেলবো, কারণ এই পয়েন্টটা এসে দুইটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো আমরা কি করব, এখন কি করব, R4 এবং R5 সমান্তরালে থাকায়, সমান্তরালে থাকায় কি হয়েছে, সমান্তরালে থাকে আমরা করে ফেলবো শুধুমাত্র তুল্য রোধ আরপি প্রাইম দিয়ে এটাকে, যেহেতু আমরা অলরেডি একটা আরপি লিখছি। সো 1/R4 প্লাস 1/R5, তো চলে আসে কত 1/R4 এর মান হচ্ছে 3 এবং R5 এর মান হচ্ছে 6। তো এটা এই পাশে নিয়ে আসি, 1/RP ইজ ইকুয়াল কি দাঁড়ায়, আমরা লসাগু, আচ্ছা এটা একটু তুলে নেই তাহলে তোমরা বুঝবা না আসলে। 6 চলে আসে, এখানে চলে আসে 2 প্লাস 1 অর্থাৎ 3/6, কাটাকাটি করলে 1/3। তো 1/RP প্রাইম, আরপি প্রাইমের মান আসলে কত দাঁড়ায়, দুটো উল্টে দিলে হয় 3 ওহম। তাহলে আমাদের টোটাল এখন আমাদের বর্তনীটা আসলে কিরকম দাঁড়ায়, এখন বর্তনীটা হয়ে গেছে এরকম, এই তিন দেখো এই তিনটা মিলে হয়ে গেছে আমাদের এই আরপি, আর এই দুইটা মিলে হয়েছে আমাদের আরপি প্রাইম। এখন এই আরপি এবং আরপি প্রাইম কি অবস্থায় আছে বলো দেখি, আরপি ও আরপি প্রাইম শ্রেণীতে থাকায়, কি বলবো, শ্রেণীতে থাকায়, শ্রেণীতে থাকায়। RS ইজ ইকুয়াল আরপি প্লাস আরপি প্রাইম, সো যোগ করে দিবা, যত আসে তত অ্যান্সার। তাহলে আমাদের 6/4 প্লাস 3, তো এটা যোগ করলে যা আসে ক্যালকুলেটরে তত ওহম। আসলে খুব সহজেই তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে তুলরোধ বের করব। আমরা আরো কয়েকটা তুলরোধ বের করে তারপর আমরা মূল সৃজনশীলে চলে যাব। তুলরোধটা বের করার পর আমাদের বাকি প্রসেসিং গুলো খুব সহজ হয়ে যায়। সো আমরা বিভিন্ন বর্তনী তুলরোধটা কিভাবে বের করতে হয় সেগুলো আগে দেখবো। তাহলে আমরা আরো একটি বর্তনী দেখে ফেলবো কিভাবে এই বর্তনীটার তুলরোধ বের করতে হয়। সো আমরা আরেকটি পেজ জাস্ট একটু বদল করে নিই, তোমাদের জন্য আরো একটি বর্তনী তোমরা দেখতে পাচ্ছ, দেখতে খুবই সহজ, যদি পারো তাহলে আসলেই সহজ, কোনো সমস্যা নাই। দেখো আমরা কি করবো, সবচেয়ে বড় যেটাকে পজিটিভ দিয়ে দিব, আর যেটা ছোট সেটাকে নেগেটিভ দিয়ে দিলাম। পজিটিভ এবং নেগেটিভ, কারেন্টটা আমার বলতেছে এদিকে যাচ্ছে, কারেন্ট এখানে আসছে এখানে ভাগ মানে এইখানে এসে তোমার কারেন্টটা দুই ভাগে ভাগ হয়েছে। দেখো এই পথের এই বিন্দুর আগ পর্যন্ত কিন্তু কারেন্ট কোনো জায়গায় ভাগ হয় নাই। সো এই যেটা আমরা একটু নামকরণ দিয়ে দিই, এটা নাম হচ্ছে মনে করো R1, এটা দিয়ে দিলাম R2, R3, এটা বললাম যে R4। ওকে, সো R1 এর এই কি বলে এই ফুটার আগ পর্যন্ত যে R1 ছিল, R1 কিন্তু শ্রেণীতে যুক্ত আছে, বাট এইখানে এসে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়েছে, এখানে এসে কারেন্টটা কি হয়েছে দুই ভাগে ভাগ হয়েছে। এখানে এসে আমাদের একটু নতুন কাজটা কি জানো, কারেন্টটা তো দুই ভাগে ভাগ হয়েছে, বাট এই একটা তারের ভিতরে আবার দুইটা রোধ আছে। এই তারটার ভিতরে কয়টা রোধ আছে, দুইটা রোধ আছে। এই পয়েন্টটা এসে R3, অর্থাৎ এই তারটা মানে এইখান থেকে ডিরেক্টলি কারেন্ট এখানে এসে পড়বো, আর এই যে কারেন্টটা ঘুরে আবার এখানে এসে পড়বো। কথা বুঝতে পারছো? এখন এই তারটার ভিতরে আবার দুইটা রোধ আছে যারা নিজেদের মধ্যে শ্রেণী সমবায় যুক্ত আছে, অর্থাৎ এখানে এসে আবার এই তারটার ভিতরে আবার কিছু কারেন্ট ভাগ হয় নাই। এই তারটার এই R2 এবং R4 এরা নিজেদের মধ্যে আবার শ্রেণীতে যুক্ত আছে। কথা বুঝতে পারছো? R2 এবং R4 শ্রেণীতে যুক্ত আছে, এই দুইটা মিলে একটা হয়ে যাবে। ওই একটা এবং R3 এই দুইটা আবার সমান্তরাল করতে হবে, তো এই তিনটা মিলে আমাদের একটা হয়ে যাবে। ওই একটা এবং R1টা আমাদের শ্রেণীতে করতে হবে, আমাদের অঙ্ক শেষ। তো আমরা কথা না বইয়ে চলা শুরু করে দিই, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবা। আমি আবারও বলতেছি, কারেন্টটা এদিক দিয়ে এসে এই পয়েন্টটা এসে দুই ভাগে ভাগ হয়েছে,
আর এই যে এই তারটার ভিতরে এবং R2 এবং R4 আছে, এই দুইটা আবার কি অবস্থা আছে, শ্রেণীতে যুক্ত আছে। আমরা প্রথমে বলবো যে R2 ও R4 শ্রেণীতে থাকায় আমরা কি করব, শ্রেণী থাকলে শ্রেণীর সূত্র RS ইজ ইকুয়াল R2 প্লাস R4, খুব সহজে এটা যোগ করা যায় এবং বের করা যায়। তাহলে R2 এবং R4 মিলে হয়ে যায় কত কত আছে 2 2, তো 2 আর 2 যোগ করলে হয় 4 ওহম। এখন আমার বর্তনীটা আসলে কিরকম দাঁড়ায় একটু জাস্ট আমরা অঙ্কন করি, দেখো ধৈর্য ধরে দেখবা, তোমাদের জন্য খুবই উপকার হবে, প্রত্যেকটি ক্লাস খুব হেল্পফুল হবে। যদি ধৈর্য ধরতে পারো অনেক কিছু শিখতে পারবা। এখন দেখো এই দুইটা রোধ মিলে কিন্তু একটা রোধ হয়ে গেছে। এখন এটা হচ্ছে তোমার সেই আগের মধ্যে R1 আছে, আর এইখানে ছিল আমাদের R2 এবং R4, এই R2 এবং R4 মিলা হয়ে গেছে RS, আর এবং R3, এই R3 এখানে রয়ে গেছে। তাহলে আমাদের এখন তাকায় দেখো এটা দুই ভাগে ভাগ হয়েছে, এই RS এবং R1 সরি কত ছিল R3, এই এই দুইটা মিলে RP হয়েছে না, RS হয়েছে না, এই RS এবং হচ্ছে R3 এই দুইটা আবার কি অবস্থায় আছে, R3 এবং RS সমান্তরালে থাকায়। সো আমরা দুইটাকে এখন সমান্তরালে করে দিব খুব সহজেই। 1/RP ইজ ইকুয়াল 1/R3 প্লাস 1/RS। আশা করি বুঝতে পারছো। এখানে কিন্তু এই দুইটাকে আমরা আগে শ্রেণীতে করছি, ওই দুইটা মিলে যখন একটা হয়ে গেছে, ওই একটা এবং R3 দুইটা কি আছে সমান্তরালে আছে, এটা সমান্তরালে করে ফেলবো খুব সহজেই। 1/R3 এর মান হচ্ছে 4 এবং RS এর মান বের করছি 4, তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়ায় হচ্ছে 2/4, সো কাটাকাটি করলে হয় 1/2, তাহলে 1/RP ইজ ইকুয়াল 1/2, দুইটাকে যদি আমরা উল্টে দেই তাহলে RP ইজ ইকুয়াল দাঁড়ায় 2 ওহম। তাহলে আমাদের এখানে RS কত বের হয়েছিল, RS বের হয়েছিল 4 ওহম, RP দাঁড়াইলো, অর্থাৎ আমরা এই তিনটা মিলে এখন হয়ে গেছে। এখন আমরা যদি কি বলে বর্তনীটা অঙ্কন করি আসলে কি দাঁড়ায় দেখো, একটু কষ্ট করে দেখো, খুবই উপকার হবে তোমাদের। এখন এই যে প্রথমে দুইটা মিলে একটা হয়েছিল, এখন ওই দুইটা মিলে যে একটা হয়েছে, ওই একটা এবং এই একটা, এই দুইটা মিলে আবার একটা হয়েছে, অর্থাৎ টোটাল এই তিনটা মিলে আমাদের একটা হয়ে গেছে, এই একটা হয়ে গেছে। আমাদের অলরেডি তো আগে থেকে এখানে R1 ছিল, এই R2 R3 R4 এই তিনটা মিলে আমাদের হয়েছে এখন বর্তমানে কি RP। সো এই R1 এবং R2 এখন আবার কি অবস্থায় আছে, শ্রেণীতে যুক্ত আছে। সো আমরা কি করে দিব, পরবর্তী ধাপে হচ্ছে R1 ও RP শ্রেণীতে থাকায়। এখন ফাইনালি আমাদের তুল্য রোধ, সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ শ্রেণীতে থাকলে RS, সো একটি অলরেডি আমি RS দিছি, সো এটার নাম RS প্রাইম দিলাম, RS প্রাইম ইজ ইকুয়াল R1 প্লাস RP। সো R1 হচ্ছে আমাদের কত, R1 আছে আমাদের 2 এবং RP বের করলাম কত, RP বের করছি 2, তো যোগ করলে হয় 4 ওহম। তো খুব সহজে আমরা কিন্তু তুল্য রোধটা বের করে ফেললাম। তো আশা করি তোমরা সবাই অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা আরেকটি বর্তনীর তুল্য রোধ বের করে দেখব। আমরা ক্যানভাসটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো এই আরো একটা বর্তনী, এখন আমরা এই বর্তনীর তুল্য রোধ বের করা শিখব। তো ফার্স্টে আমরা যে কাজটা প্রতিবারে করি সেটা হচ্ছে এটা পজিটিভ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো এদিক থেকে কারেন্ট যাচ্ছে, দেখো এই পর্যন্ত আইসা এই বিন্দুর আগ পর্যন্ত কিন্তু কারেন্টটা ভাগ হয় নাই, এই বিন্দুতে এসে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়েছে, একটা কারেন্ট গেছে এইদিকে আর একটা কারেন্ট গেছে এইদিকে, তো দুইটা তার গেছে, কথা বুঝতে পারছো। এখন এই কারেন্টটা ডিরেক্টলি এখানে চলে আসছে, কি হয়েছে, এখানে এসে কারেন্ট যে ভাগ হয়েছে এই কারেন্টটা ডিরেক্টলি এখানে চলে আসছে, কিন্তু এই কারেন্টটা এইভাবে ঘুরে তারপর এখানে আসছে, এদিকে ঘুরে তারপর এখানে আসছে। তাহলে এইখানে আমরা একটু এগুলোর নাম যদি দেই, এটা মনে করো R1, এটা সাপোজ R2, এটা হচ্ছে R3, এটা মনে করো R4, এটা সাপোজ R5। একটু ভালো করে খেয়াল রাখবা, একটু ভালো করে লক্ষ্য করো যে আমাদের এইখানে কারেন্টটা ডিরেক্টলি এখানে চলে আসছে আর এই যে ঘুরে দিকে আসছে, তাই না। সো এখানে R2 R3 এবং R4 এই তিনটা কি অবস্থা আবার আলাদাভাবে শ্রেণীতে যুক্ত আছে, মানে এই তারের এই তিনটা শ্রেণীতে যুক্ত আছে আর একাই এখানে একাই আছে। সো আমরা কি করব, R2 R3 এবং R4 এই তিনটা শ্রেণীতে যুক্ত আছে। এখন বলবো স্যার এই R1 কি এদের সাথে আমি অ্যাড করতে পারবো না,
এই R1টা কিন্তু শ্রেণীতে আছে কিন্তু তার সাবজেক্টটা আলাদা। এই বিন্দুতে আইসা কারেন্টটা দুই ভাগে ভাগ হইছে। এখন এই ভাগের কাজটা আমি পুরোপুরি শেষ করব। এই তিনটাকে আমি আগে শ্রেণীতে নিব, এটার সাথে এটা অ্যাড করা যাবে না। অনেকেই বলতে পারো স্যার আমি এটাও তো শ্রেণীতে আছে, এই তিনটাও তো শ্রেণীতে আছে। না, এই সাবজেক্টে আলাদা। আমাদের এই বিন্দু পর্যন্ত একটা কাহিনী, বাট এইখানে এসে আমাদের আরেকটা কাহিনী শুরু হয়ে গেছে। মানে এখানে আমাদের এই দুইটা তার সমান্তরাল আছে, এই দুইটা তারের কাজ শেষ করে তারপর আমি R1 এর কাছে আসতে পারবো। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের এই দুইটা তারের কাজ আগে শেষ করে এখন এই দুইটা তার করতে যাই আমরা দেখলাম R2, R3 এবং R4 আবার নিজেদের মধ্যে কি অবস্থায় আছে, শ্রেণীতে যুক্ত আছে। আমরা কি করবো, এই তিনটাকে একটা বানিয়ে ফেলবো। বানানোর পর ওই তিনটা আবার এইটার সাথে সমান্তরালে আছে, ওই তিনটা মিলে যখন একটা হয়ে যাবে ওই একটা আর এই হচ্ছে R5 সমান্তরালে যুক্ত আছে। এই চারটা যখন আবার একটা হয়ে যাবে ওই একটা তারপর R1 এর সাথে যুক্ত শ্রেণীতে হবে, দেন আমাদের শেষ কাজ হবে। তো আমরা কথা না বলে চলো শুরু করে দিই আমাদের কাজ, তাহলে তুমি ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে পারবা আসলে কি প্রসেসিংটা। তো এখানে আমাদের R2, R3 এবং R4, R2, R3 এবং R4 শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে থাকায়। তো শ্রেণীতে থাকায় কি হবে, এই তিনটা ডিরেক্টলি আমরা যোগ করে দিব, এখানে কোনো কথা নাই। আমাদের যে সূত্র অনুসারে RS ইজ ইকুয়াল R2 প্লাস R3 প্লাস R4। সো এখানে R2 হচ্ছে কত, R2 হচ্ছে 10, R3 হচ্ছে 15 এবং এইটা হচ্ছে 5, R4 হচ্ছে 5। তো টোটাল যোগ করলে আমাদের 13 ওহম। সো আমাদের RS কত দাঁড়ায়, RS হচ্ছে কত, RS হচ্ছে 30 ওহম। ওকে, এবার আমাদের আসলে এই রোডটা কেমন দাঁড়ায় একটু দেখো তো। আমরা যদি একটু অঙ্কন করি তাহলে ধীরে ধীরে, আমি কেন প্রত্যেকবার অঙ্কন করে দেখাচ্ছি যাতে তুমি বিষয়টা খুব ফিল করে পড়তে পারো। এই অধ্যায়টা আমরা না পড়ার পিছনে একটা রিজনই হচ্ছে আমরা ফিলই করতে পারি না, ফিল করতেই পারি না যে অধ্যায়টা আসলে ইজি, বাট ফিল করতে পারি না, এই হচ্ছে আমাদের মূল সমস্যা। ওকে, এখন আমার তুলোতে দাঁড়িয়েছে যে এই তিনটা মিলে এখন একটা হয়ে গেছে, সেটা কি, এটা হচ্ছে RS, এটা হচ্ছে R5 এবং এটা হচ্ছে R1। সো আগের মতো এখানে সে কারণ দুই ভাগে ভাগ হয়েছে, এই RS এবং R5 এই দুইটা এখন অবস্থা কি অবস্থায় আছে, RS এবং R5 সমান্তরালে থাকায়, সমান্তরালে থাকায়। সো আমরা খুব ইজিলি এটা করে ফেলবো। 1/RP ইজ ইকুয়াল 1/RS প্লাস 1/R5। সো RS টা একটু আগে বের করলাম কত, 30, আর R5 টা আমাদের এখানে দেওয়া আছে কত, 6। সো আমরা এখান থেকে নিয়ে নিলাম 6। সো এখানে যদি ক্যালকুলেশন করি এখানে আমাদের লসাগু হবে 30, এখানে হবে 1, এখানে হবে 5, উপর হবে 6/13। তো কাটাকাটি যদি করি, সো কাটাকাটি করলে উপরে চলে আসে 6 একে 6 আর এখানে 5, সরি 6 একে 6 আর 5 6 3 1/6। অর্থাৎ RP এর মান আসলে আলটিমেটলি কি দাঁড়ায়, এটা ছিল 1/RP এর মান। সো RP এর মান হচ্ছে 6 ওহম। তাহলে এই তিনটা মিলে এখন একটা হচ্ছে। তাহলে আমাদের এখন তোর বর্তনীটা কেমন দাঁড়ায় একটু জাস্ট অঙ্কন করি, তুমি খুব সহজেই বুঝতে পারবে এখন বর্তনীটা আমার কেমন দাঁড়ায়। এখন বর্তনীটা এমন হয়ে গেছে, এইটা তো আমার R1 আগে থেকে ছিল। এখন এই চারটা মিলে, এই যে RS এবং R5 যখন আমি সমান্তরাল করে ফেলছি, এই দুইটা মিলে একটা হয়েছে, অর্থাৎ এই চারটা মিলে এখন আমার হয়ে গেছে তোমার RP। ঠিক আছে, এখন এই R1 এবং RP এখন এই দুইটা অবস্থা আবার কি অবস্থা আছে, শ্রেণীতে আছে। আমরা বলবো R1 এবং RP শ্রেণীতে থাকায়। সো আমরা কি করে ফেলবো, RS তো একটা অলরেডি RS ধরছি, সো এটাকে ধরবো RS প্রাইম, R1 প্লাস RP। তো R1 আমরা বের করছি, R1 দেওয়া আছে কত, 10, এই যে R1 দেওয়া আছে 10 এবং RP ফাইনালি বের করছিলাম 6। তো টোটালটা ক্যালকুলেশন করলে হয় 16 ওহম। তো আশা করি তুলোরোধ তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছো। তো আমরা তুলোরোধের আর একটা মাত্র বর্তনী দেখবো, তারপরে আমাদের মূল সৃজনশীল আমরা চলে যাব। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী বর্তনী এবং পরবর্তী ক্যানভাসটা নিয়ে নিই। দেখো আমাদের জাস্ট পেজটা একটু সেট আপ করে দেন তোমাকে প্রশ্নটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আরো একটি বর্তনী যেটা তুলোরোধ আমাদেরকে বের করতে বলা হয়েছে। সো জাস্ট আগের মতো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, এই ধরনের বর্তনী আসলে স্টুডেন্ট ঘাবড়ে যায়। তুমি জাস্ট মাথাটা একটু ঠান্ডা রাখবা, একটু দেখো তোমাকে আমি নিয়মটা বলছি কি। তুমি আগে কি করবা, আগের মতোই আগে পজিটিভ আর নেগেটিভটা দিয়ে দিবা। আর কি বলছিলাম, পজিটিভ থেকে বিদ্যুৎ চলাচল শুরু করে, শুরুতেই এইখানে এসেই দেখে বিদ্যুৎটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। কথা ক্লিয়ার? মানে এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, তুমি দেখো কোন পয়েন্টটা এসে বিদ্যুৎটা ভাগ হয়েছে, এই পয়েন্টটা এসে। ওকে, এই তারটা তো ডিরেক্টলি এখানে চলে আসছে, বাট এই তারা এখানে কি হুইরা এখানে আসছে। ঠিক আছে, তো আমরা যদি নাম দিয়ে ফেলি, এটার নাম মনে করো R1,
এটা মনে করো যদি R2 হয়, এটা যদি R3 হয়, তো এটা R4, এটা R5 ধরে নিলাম। তাহলে একটু দেখো এই R1টা ডিরেক্টলি এখানে চলে আসছে, এই পয়েন্টের নাম যদি এ বিন্দু দেই, মনে করো এখান থেকে ডিরেক্টলি এই বিন্দুতে চলে আসছে, আর এই দিক দিয়ে এইখানে R2 এবং R3 হয়ে এই বিন্দুতে চলে আসছে। তাহলে আমাদের এতটুকুর ভিতরে যদি চিন্তা করি তাহলে কি হয়, এই R2 এবং R3, ওকে এটা গেল। আমরা তারপর দেখো এখানে এসে মিলিত হয়েছে, তাহলে কারেন্ট আবার যেতেছে এই পয়েন্টটা এসে আবার কারেন্ট দুই ভাগে ভাগ হয়েছে, বুঝছো? ডিরেক্টলি কারেন্ট এখানে চলে আসছে আর এইভাবে ঘুরে এখানে চলে আসছে। সো আমরা এখানে টোটাল বিষয়টাকে একটু সামারি করলে কি দাঁড়ায় হচ্ছে এটা, যে এই পয়েন্টে প্রথমে এই যে দিক দিয়ে আমাদের পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট যায়, তো পজিটিভ থেকে কারেন্ট যখন যাইতেছিল, মনে করো এটা যদি বি পয়েন্ট হয়, এই বি পয়েন্টে এসে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়েছে, ডিরেক্টলি এখান থেকে এই পয়েন্টে গেছে আর বি থেকে ঘুরে এই পয়েন্টে আসছে, আইসা এখানে মিলিত হইলো, আবার তারা মিলিত অবস্থা এখানে পর্যন্ত এই পয়েন্টে আসলে, এটা যদি সি পয়েন্ট হয়, সি পয়েন্টে এসে আবার কারেন্টের দুই ভাগে ভাগ হয়েছে, ভাগ হয়ে এটা যদি ডি পয়েন্ট হয়, আবার এসে ডি পয়েন্টে এসে মিলিত হয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল কথা, বুঝতে পারছো? তো এখান থেকে কারেন্টের দুই ভাগে ভাগ হয়েছে, তো এই একটা ভাগের ভিতরে R2 এবং R3 এই দুইটা আবার শ্রেণীতে আছে। প্রথমে এই দুইটাকে আমরা শ্রেণীতে করে একটা বানিয়ে ফেলবো। ওই একটা এবং R1, ওই একটা এবং R1 সমান্তরাল আছে, এই তিনটা মিলে তখন আবার একটা হয়ে যাবে। তারপর এখানে এসে এই দুইটা মিলে একটা হয়ে যাব, ওই একটা আর এই তিনটা মিলে যে একটা হয়েছিল, ওই একটা আর এই একটা মিলে আমাদের আবার একটা হয়ে যাব। তো আমরা একটা কথা না বলিয়ে চলো শুরু করে দিই আমাদের সলিউশন করা, তাহলে তুমি ধীরে ধীরে বুঝতে পারবা। তো ফার্স্টে কি করে দেখো, এই কারেন্টটা এখানে এসে দুই ভাগে ভাগ হয়েছে, এই তারটার ভিতরে দুইটা রোধ আছে, এই দুইটা আবার নিজেদের মধ্যে কি অবস্থা আছে, শ্রেণীতে আছে। সো R2 ও R3 শ্রেণীতে থাকায়, কি হবে বলো দেখি, শ্রেণীতে থাকায় কি হবে, কি তোমার RS is equal R2 plus R3, RS is equal R2 plus R3, ভেরি ইজি। তুমি কি করবা, R2 এর মানটা বসাই দিবা, R2 এর মান হচ্ছে 40, R3 টা বসাই দিবা, R3 এর মান হচ্ছে 60, তো যুক্ত করলে হয়ে যায় 100। সো আমাদের RS দাঁড়ায় কত, 100 ওহম। তাহলে আমাদের এখন বর্তনীটার রূপ আসলে কি দাঁড়ায়, একটু জাস্ট আমরা আস্তে আস্তে বর্তনীটাকে দেখো কত সুন্দর করে ফেলি। এখন বর্তনীটা আস্তে আস্তে তোমার ইজি মনে হবে। এখন কি হইতেছে, কারেন্ট এইখানে এসে এইভাবে ভাগ হইছে, আর ওই যে দুইটা ছিল না, ওই দুইটা এখন একটা হয়ে গেছে, ঠিক আছে? এখন বর্তনীটা মূলত এই যে এরকম একটা রূপে আছে, ঠিক আছে? আগে আমাদের এই যে এটা ছিল আমাদের R1, আর এই যেখানে দুইটা ছিল, যে এই দুইটা মিলে আমাদের হয়ে গেছে RS। দুইটা মিলে কি হয়েছে, যে RS একটু করলাম, দুইটা মিলে একটা বানাইছি না, এটা হয়ে গেছে RS। তারপর এই যে এখন বাকি আছে আমাদের R4 এবং হচ্ছে R5। এখন যেটা করব, এই RS এবং এই R1 এই দুইটা আবার কি অবস্থায় আছে, এই দুইটা এখন অবস্থায় আছে কি, RS ও R1 সমান্তরালে থাকা, এই দুইটা আবার নিজেদের মধ্যে সমান্তরালে আছে, সমান্তরালে থাকায়। তো সমান্তরালে থাকা কি দাঁড়ায়, 1/RP is equal 1/RS plus 1/R1। সো RS টা একটু বের করছে 100, আর 1টা কত, R1 হচ্ছে R1 100। টোটালটা ক্যালকুলেশন গুলো আসলে কি দাঁড়ায়, 1 + 1 অর্থাৎ 2/100, কাটাকাটি করলে হয় তোমার 1/15। সো এটা হচ্ছে 1/RP এর মান। তাহলে আমাদের RP দাঁড়ায় কত, RP is equal 50, ওকে, 50 ওহম, ঠিক আছে? সো আমাদের এখন বর্তনীটা কেমন দাঁড়ায় একটু দেখো, বলো দেখি। এখন বর্তনীটা হয়ে যাবে এরকম, একটু শর্টকাটে করি যেহেতু আমার জায়গা কম। এখন বর্তনীটা হবে এরকম, এখন এই দুইটা মিলে এখন আবার একটা হয়ে গেছে। সো দুইটা মিলে আমি জাস্ট একটা দিলাম, এখন কিন্তু বর্তনীটা এরকম হয়েছে। একটু ভালো করে লক্ষ্য করো আসলে কি কি প্রসেসিং করছে। ফার্স্টে এই দুইটাকে আমরা একটা বানিয়ে ফেলছি, এই যে একটা হয়ে গেছে RS, এই RS এবং R1 এই দুইটা মিলে এখন আবার একটা হয়ে গেছে, সেটা হচ্ছে RP। আর বাকি আছে আমাদের R4 এবং হচ্ছে R5। এখন এই R4 এবং R5 আবার নিজেদের মধ্যে কি অবস্থায় আছে বলো দেখি, R4 ও R5 কি সমান্তরালে থাকায়, কি থাকায়, সমান্তরালে থাকায় যেহেতু অলরেডি একটা RP দিয়েছি, সো এটা RP প্রাইম দিলাম, 1/RP প্রাইম is equal 1/R4 plus 1/R5। তো এখানে R4 এর মানটা কত আছে, R4 এর মান হচ্ছে 150, R5 এর মান হচ্ছে 150। সো বসাই দিলাম, বসায় লসাগু করলে আসলে কত দাঁড়ায়, 2/15।
তো এটা যদি আমরা কাটাকাটি করে দেই, উপরে হয় 1, নিচে হয় 75। সো 1/rp প্রাইমের মান দাঁড়ায় হচ্ছে 1/75, অর্থাৎ শুধু rp প্রাইমের মান হচ্ছে 75 ওহম। এখন একটু জাস্ট লক্ষ্য করো, আমাদের একটু এই এতটুকু স্পেসটাকে আমরা একটু জাস্ট করে নিচ্ছি। দেখো তাহলে এই আরপি, এখন আমাদের বর্তনীটা আসলে কিরকম হয়? বর্তনীটা এখন হয় এরকম, এই যে বর্তনীটা একদম সিম্পল হয়ে গেছে। দেখো এটা এই দুইটা মিলে আমাদের একটা হয়েছিল আরএস, এই আরএস এবং আরপি মিলে একটা হয়েছিল, হয়ে গেছে আরপি। এখন এই দুইটা মিলে আমাদের একটা হয়ে গেল না? এই দুইটা মিলে কি হয়েছে? আরপি প্রাইম। এটা ছিল আরপি। এখন এই আরপি এবং আরপি প্রাইম, আরপি ও আরপি প্রাইম আবার শ্রেণীতে আছে। কি অবস্থায় আছে? শ্রেণীতে আছে। সো ভেরি ইজি, আমি অলরেডি যেহেতু একটা আরএস ইউজ করছি, সো এটা আরএস প্রাইম দিলাম। লিখবো তুল্যরোধ, তুল্যরোধ লেখা নিবা তোমরা। তুল্যরোধ আরএস ইজ ইকুয়াল কি? আরপি প্লাস আরপি প্রাইম। তো আরপি এর মান আমরা বের করছিলাম কত? 50। আরপি প্রাইম বের করলাম হচ্ছে 75। তো দুটো যোগ করে দিয়ে চলে আসে আমাদের কত? বলো কত চলে আসে, বলো তোমরাই বলো। এটা হচ্ছে কত তোমার? 125 ওহম। এই হচ্ছে আমাদের টোটালি এই তুল্যরোধ সংক্রান্ত ভেজাল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার একটা কমন সৃজনশীল, হ্যাঁ, যার মাধ্যমে মূলত আমরা সলিউশন করব। আমাদের একটা কমন সৃজনশীল আমরা নিব, যেখানে মূলত আমাদের 14টা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে জানো? 14টা, যার মধ্যে প্রথম দুইটা প্রশ্ন থাকবে আমাদের তুল্যরোধ সংক্রান্ত। আমরা আগে তুল্যরোধ এতক্ষণ যাবত যে বিভিন্ন বর্তনীর তুল্যরোধ বের করলাম, ঠিক একইভাবে তুল্যরোধ বের করব। প্রথম দুইটা প্রশ্নের ভিতরে তুল্যরোধ বের করব, কিভাবে আমাদের কাছে তুল্যরোধ বিভিন্নভাবে চাইতে পারে। তারপর তড়িৎ প্রবাহ সংক্রান্ত আমরা 5 থেকে 8 নম্বর প্রশ্ন শিখবো, গৃহসজ্জিত 9 নম্বর প্রশ্ন, আর বিভব পার্থক্য সংক্রান্ত হচ্ছে 10 এবং 11 নম্বর প্রশ্ন। আর লাস্ট 3টা প্রশ্ন, অর্থাৎ মোট 14টা প্রশ্নের মাধ্যমে আমরা একটা ওয়ান শট সিকিউ করব, যেখানে আমাদের উদ্দীপক হিসেবে থাকবে 2টা বর্তনী। উদ্দীপক হিসেবে কয়টা থাকবে বর্তনী? উদ্দীপক হিসেবে আমাদের 2টা বর্তনী থাকবে। ওকে, একটু জাস্ট দেখো, একটু কষ্ট করে দেখো। উদ্দীপক হিসেবে আমরা এই দুইটা চিত্র একটু ভালো করে দেখো, এই দুইটা চিত্র ভালো করে দেখো। উদ্দীপক হিসেবে আমাদের এই দুইটা চিত্র আছে, ঠিক আছে? প্রথমত আমাদের এই যে প্রথম দুইটা প্রশ্ন বলছিলাম তুল্যরোধ সংক্রান্ত থাকবে, এই হচ্ছে আমাদের দুইটা প্রথম প্রশ্ন। একটু ভালো করে দেখো। প্রথম দুইটা নিয়ে আমার জানা মতো তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা তুল্যরোধ বের করা শিখছি অলরেডি। আমরা অলরেডি তুল্যরোধ বের করা শিখছি, তো খুব ইজিলি কিন্তু তোমরা 1 নং, আমরা বলছি কি 1 নং এর, অর্থাৎ আমার চিত্র 1 এর 1 নং থেকে এবি অংশ তুল্যরোধ বের করতে। এবি অংশটা আসলে কোনটাকে মিন করছে, এইটা হচ্ছে আমাদের প্রশ্নের ধারাবাহিকতা। হ্যাঁ, আমরা তুল্যরোধ বের করব। দেখো এই যে টোটালি আমরা আপাতত এই 2 নং উদ্দীপকটাকে একটু সাইডে রাখতেছি, এটা যেহেতু আমাদের এখন লাগতেছে না, সো এটা থাকুক। একটু দেখো, একটু জাস্ট দেখো যে এই যে উদ্দীপকের এইটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এই এ এবং বি অর্থাৎ এই এতটুকু অংশের তুল্যরোধ চাইছে, অর্থাৎ আমাদের R3 এবং R4 কি অবস্থায় আছে আমরা জানি। এখানে কারেন্ট দুই ভাগে ভাগ হয়েছে, R3 এবং R4 সমান্তরাল সমবায় যুক্ত আছে। আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে খালি এবি অংশ, আমরা কিন্তু বলা নাই সম্পূর্ণ বর্তনী তুল্যরোধ বের করে। এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি? সম্পূর্ণ বর্তনী তুল্যরোধ বের করছি। আর এই সম্পূর্ণ বর্তনী তুল্যরোধ বের করতে যে বিভিন্ন অংশের তুল্যরোধ আলাদা আলাদাভাবে করছি কিন্তু। তো এখানে একটা প্রশ্ন গ নম্বরে হয়তো ছোট প্রশ্ন চাইছে কি শুধু তুমি কি করবো সম্পূর্ণ বর্তনী তুল্যরোধ বের করার দরকার নেই রে ভাই, তুমি শুধু এ এবং বি বর্তনী তুল্যরোধ বের করো। কথা বুঝতে পারছো কি বলছি? তুমি জাস্ট কি করবা, এ এবং বি এর তুল্যরোধটা বের করে আমাদের অ্যান্সার শেষ। তো কথা না বাড়িয়ে আমরা কাজ করি, আস্তে আস্তে অঙ্কগুলো করি। হ্যাঁ, করলে তুমি খুব ইজিলি পড়তে পারবে। আমরা মোট 14টা প্রশ্ন করব, তোমাদেরকে বলছি আমাদের শুধুমাত্র একটা ওয়ান শট কোশ্চেন, ঠিক আছে? ওয়ান শট কোশ্চেন থাকবে। তো তোমরা যদি জাস্ট এই ওয়ান শট কোশ্চেনটা করতে পারো, ইজিলি কিন্তু তোমরা যে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবা। এটা আমি আমার পক্ষ থেকে আমার বিশ্বাস, তুমি যে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবা। সো মনোযোগ সহকারে একটু কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখবা। এই ভিডিওটা দেখার পর তুমি এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা শুরু করি আজকের আমাদের মূল পর্ব, অর্থাৎ আমাদের ওয়ান শট কোশ্চেন, যেটা
সলিউশন করলে ইনশাল্লাহ তুমি যে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবা। তাছাড়া আমাদের তো সিকিউর সলভিং কাজ থাকবেই, তুমি খুব ইজিলি দেখতে পারবা যে আমরা কিভাবে এই এই নিয়মগুলোর আদলে খুব সহজে কিভাবে সিকিউরগুলো সলভ করি। তো দেখো আদৌ ওয়ান শট কোশ্চেন। তো ফার্স্টেই যে এই 1 নম্বর উদ্দীপক থেকে আমরা প্রথম প্রশ্নটা জাস্ট আমরা রাখছি। দেখো আমাদেরকে বলছে কি এ বি অংশের তুল্যরোধ বের করো। আমাকে বলা নাই কিন্তু সম্পূর্ণ অংশের তুল্যরোধ বের করো, শুধু এ বি অংশের ভিতরে কি আছে তুমি বলো বলো। তাহলে আমি শুধুমাত্র বলবো যে এ বি অংশের, বলো তো এ বি অংশে কে কে আছে। এ বি অংশের ভিতরে R3 এবং R4 আছে। এই R3 ও R4 সমান্তরালে যুক্ত আছে। কিভাবে যুক্ত আছে বলো দেখি? সমান্তরালে থাকায়। তো সমান্তরালে থাকে কি হয়, 1/RP is equal 1/R3 plus 1/R4। কথা বুঝতে পারছো? 1/R4। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর অ্যান্সার। কিন্তু মনে রাখবা প্রত্যেকটা প্রশ্ন আমি যেভাবে সলিউশন করে দিচ্ছি তোমরা জাস্ট বুঝে ফেলো। আমি কিন্তু সম্পূর্ণ অংশের পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দিব। তো তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের আমরা সর্বোচ্চ 2টা ভিডিও থাকবে। 2টা ভিডিওতে সম্পূর্ণ অধ্যায় কভার থাকবে। যত সময় লাগে মানে আমাদের 1.5 থেকে 2 ঘন্টার ভিডিও ডিউরেশন থাকবে। 2টা ভিডিওর মধ্যে সম্পূর্ণ অধ্যায় কমপ্লিট এবং এমসিকিউর জন্য একটা ভিডিও থাকবে। তাহলে এই টোটাল 3টা ভিডিও, একটা অধ্যায়, একদম টাটা বাই বাই। এই অধ্যায়ের তোমার আর কোনো কিছু চিন্তাই করতে হবে না। রিল্যাক্সে যাবা, পরীক্ষা হলে যাবা, অ্যান্সার করে যে ভাই আমি সব পারি। টেস্ট পেপার খুলবা, গাইড খুলো, প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার তুমি খুব ইজিলি করে ফেলতে পারবা। কথা বুঝতে পারছো? ওকে, যাই আমরা কথা না বেরিয়ে আমাদের সম্পূর্ণ ক্লাসটা শেষ করি। দেখো 1/R3, R3 এর মানটা এখানে কত? R3 এর মান হচ্ছে 4 আর 4 এর মান হচ্ছে 4। সো যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়ায় কত? 1 + 1, সো 2/4। তো কাটাকাটি করলে কত দাঁড়ায়? 1/2। সেখানে 1/RP এর মান হচ্ছে 1/2। অতএব RP এর মান কত হয়? শুধু 2 ওহম। আসলে খুব ইজিলি বুঝতে পারছো। আমার 1 নম্বর অ্যান্সার কিন্তু অলরেডি শেষ। তা আমাদের বলছে শুধু এ বি অংশে তুলরোধ বের করতে। আমরা কি করলাম? এ বি অংশে তুলরোধ বের করলাম যে জাস্ট এতটুকু কতটুকু তুলরোধ হয়, মোট তুলরোধ। ঠিক আছে, এ বি অংশে তুলরোধ বের করা শেষ। এরপর আসে আমাদের 2 নম্বর কোশ্চেন। এই বর্তনীর উপরে আমাদের 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি, একটু তাকায় দেখো। 2 নম্বরে বলছে যে 1 নংয়ের সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ বের করো। এখন আমরা একটু একটা কাজ করব, সেটা হচ্ছে একটু জাস্ট দেখো, আমরা এই মানগুলো একটু কষ্ট করে তুলে নিব। এই মানগুলো, কারণ আমাদের বারবার এই মানগুলো বের করার প্রয়োজন নেই, কারণ আমরা অলরেডি তুল্যরোধ অনেকবার দেখছি। সো আমরা এখানে একটু তুলে নেই যে এ বি অংশের তুল্যরোধ, এটা আমাদের লাগবে, একটু পরে বুঝবা, প্রত্যেক বারবার লাগবে। তুল্যরোধ RP ইজ ইকুয়াল 2 ওহম। ঠিক আছে, প্রত্যেকটা মান এখান থেকে তুলে নেব। যে যে মানগুলো বের করবো এটা রিপিটেশন আর করবো না। হ্যাঁ, ওকে। তারপর বলছি কি 2 নং এর প্রশ্নটা হচ্ছে 1 নং এর, অর্থাৎ যে 1 নং বর্তনী আমার চিত্রের মধ্যে 2টা ছিল, তো তার মধ্যে 1 নং সম্পূর্ণ বর্তনী তুল্যরোধ বের করতে। তো সম্পূর্ণ বর্তনী তুল্যরোধ বের করার জন্য কি করা লাগতো? ফার্স্টে এত অংশ তুল্যরোধ এমনি বের করা লাগতো। সো অলরেডি আমরা 1 নং করে ফেলছি, সো এটা করবো না। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার শুরু করে দিচ্ছি। সো আমরা বলবো যে 1 নং হতে, যে 1 নং অলরেডি আমি 1 নং হতে কি করছি? 1 নং হতে তোমার এ বি অংশের তুল্যরোধ কত? RP ইজ ইকুয়াল 2 ওহম। এখন তাহলে তুমি কি বলো? এই যে এখন যে বর্তনীটা যদি আমি অঙ্কন করি, একটু জাস্ট লক্ষ্য করে কি কেমন হয় বর্তনীটা যদি অঙ্কন করি। এখন যে এরকম হয়, ঠিক আছে। এখন এই যে R1 তো আগের মতো ছিলই, R2 আগের মতোই আছে। এখন এই যে R3 এবং RP দুইটা মিলে হয় R3 এবং R4, এটা মিলে হয়েছে RP, আর এই হলো R5। এখন এই সবগুলা কি অবস্থায় আছে? শ্রেণীতে যুক্ত আছে। আমরা খুব ইজিলি এটা করে ফেলবো। এখন আমরা কি করব? বলবো যে R1, সরি, R1, R2, RP ও R5 শ্রেণীতে যুক্ত থাকায়, শ্রেণীতে যুক্ত থাকায় কি হবে? RS ইজ ইকুয়াল R1 প্লাস R2 প্লাস RP প্লাস R5। তাহলে টোটাল কত দাঁড়ায়? 4 প্লাস 4, এই দুটো মিলে RP এর মান হচ্ছে 2, R5 এর মান হচ্ছে 4। টোটাল হয় কত? 3 4 12 আর 2 14 ওহম। তাহলে RS বলতে কি মানে সম্পূর্ণ বর্তনীর, তাহলে আমাদের টোটাল রেজাল্ট আসলে দাঁড়ায় কত? অতএব সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ, সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ
RS ইজ ইকুয়াল 14 ওহম। তাহলে আমাদের এই সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ, আমরা বলছিলাম যতগুলো ইনফরমেশন বের করবো আমরা একটু কষ্ট করে কাইন্ডলি লিখে রাখবো। তাহলে আমরা সম্পূর্ণ এক নং এর সম্পূর্ণ এক নং বর্তনীর সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ কত বের করলাম বলো, কাইন্ডলি লিখে রাখবো, আমাদের পরবর্তী কোশ্চেন এটা হেল্প হবে, বারবার এটা বের করবো না, আমরা এখান থেকে জাস্ট ইনফরমেশনটা নিয়ে নিব। ঠিক আছে, এই দুইটা আমরা ইনফরমেশন পাইলাম দুইটা প্রশ্ন থেকে। ওকে, আমরা 3 নাম্বার প্রশ্ন দেখবো। কয় নাম্বার প্রশ্ন দেখবো? 3 নাম্বার। উদ্দীপক আমাদের আগের মতোই থাকবে, হ্যাঁ উদ্দীপক আগের মতোই থাকবে। এখন আমরা 3 নাম্বার কোশ্চেনটা সলভ করবো। কয় নাম্বার কোশ্চেন সলভ করবো বলো দেখি? 3 নাম্বার কোশ্চেন সলভ করবো। আমাদের জাস্ট ক্যানভাসটা আমরা নিয়ে নিচ্ছি, ক্যানভাসটা নিয়ে নিচ্ছি। উদ্দীপক আগেরটাই থাকবে, উদ্দীপক আগেরটাই থাকবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নটা একটু জাস্ট কাইন্ডলি তোমরা একটু দেখো সবাই। ওকে, আমি তোমাদেরকে বলছি কি একটু দেখো তো। 3 নম্বর প্রশ্ন বলছে যে 1 নং এর সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করো। দেখো এই পর্যন্ত কিন্তু তোমাদেরকে আমি তড়িৎ প্রবাহ বের করে দেখাই নাই, এই পর্যন্ত বারবার আমি তুল্যরোধ বের করে দেখছি। এখন তড়িৎ প্রবাহের জন্য সূত্র কিন্তু তোমাদেরকে আমি ফার্স্টেই বলে দিছি, তড়িৎ প্রবাহের জন্য সূত্র তোমাদেরকে আমি ফার্স্টেই বলে দিছি। কি বলে দিছি বলো? তড়িৎ প্রবাহের সূত্র হচ্ছে তোমার I ইজ ইকুয়াল ই বাই আর। এই যেখানে ই এর মানটা আমাদের দিয়ে দিচ্ছে কত? 18 ভোল্ট। তার মানে আর দরকার, আর মানে কি? ওই বর্তনীর তুল্য রোধ। এখন যদি এই যে অভ্যন্তরীণ রোধ আছে না, যদি অভ্যন্তরীণ রোধ না থাকতো তাহলে সূত্র এটাই হইতো। যেহেতু অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে তাই সূত্র হবে I ইজ ইকুয়াল ই বাই আর প্লাস আর। মনে রাখবে, আমি আবার বলতেছি, যদি এই যে এই মানটা যদি দেওয়া না থাকতো তাহলে আমি এই সূত্র বসাইতাম এইটা। যেহেতু এই অভ্যন্তরীণ রোধ ছোট আর, ছোট আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ছোট আরটা কি? অভ্যন্তরীণ রোধ। এটা দেওয়ার কারণে আমার সূত্র বসাইতে হবে এইটা। কথা ক্লিয়ার? সো আমি কি করব? মনে রাখবা যে নিচের এই আরটা হচ্ছে তুল্য রোধ, অর্থাৎ এই সম্পূর্ণ বর্তনীর, যখন বলছে যে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করো, প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করো। সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে গেলে আমার সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ লাগবে, যেটা আমি বলছি একটু আগে আমরা অলরেডি বের করছি। সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ বের করছি কত? RS ইকুয়াল 14 ওহম। আমরা বারবার বের করব না, কাইন্ডলি তোমরা এটা আগের মতো করে নিবা। ঠিক আছে, তো সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধটা বের করে নিবা। সো আমরা কি করব? প্রথম কাজটা হচ্ছে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ বের করা, কেননা আমরা তড়িৎ প্রবাহ বের করতে তুল্য রোধটা প্রয়োজন। তো আমরা যেহেতু বের করছি অলরেডি, আমরা বলে দিব যে 2 নং হতে, 2 নং হতে তো পাইছি নাকি, 2 নং হতে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ। আমরা 2 নং হতে পাইছি কি? সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ কত পাইছিলাম বলো? সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ পাইছিলাম, কোথায় গেল এটা? ইনফরমেশন কোথায় রাখলাম? এই যে পাইছি। সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ RS ইজ ইকুয়াল 14 ওহম। এই যে আমরা কিন্তু একটু আগে এটা বের করছি, যদি না দেখো ভিডিওটা একটু টেনে তোমরা ইচ্ছা দেখতে পারো। সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ কত? 14 ওহম। সো এটা আমরা যেটা পাইছি এটা লিখে রাখলাম, কারণ আমাদের মূল তড়িৎ প্রবাহ বের করতে গেলে কিন্তু তুল্য রোধটা লাগবেই। এখন আমরা বের করব তড়িৎ প্রবাহ। কি বের করব? মোট তড়িৎ প্রবাহ, মোট তড়িৎ প্রবাহ। I ইজ ইকুয়াল ই বাই আর এস প্লাস আর। আমি তখন কিন্তু লিখছিলাম আর, যেহেতু তুল্য রোধটা হচ্ছে RS তাই RS লিখলাম আর কি। আর অভ্যন্তরীণ রোধ থাকলে সাথে অভ্যন্তরীণ রোধটা যোগ করে দিতে হবে। তো ই এর মান হচ্ছে কেন কত? 18 ভোল্ট। আর তুল্য রোধ আমরা বের করছিলাম কত? 14। আর অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1, সো আমরা হয় 18/15। অতএব I এর মান আসলে কি দ্বারা 18/15 কত হয়? ক্যালকুলেশন করে দেখবো 1.2 এম্পিয়ার হয়। আসলে বুঝতে পারছো? সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে গেলে তোমাকে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ লাগবে। কি লাগবে? সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ লাগবে। তো সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধটা তুমি কিভাবে বের করবা? অলরেডি আমরা এই তুল্য রোধ নিয়ে অনেক বর্তনীর তুল্য রোধ বের করা শিখছি, আর এইটার তুল্য রোধও বের করছি। সো আমরা বারবার বের না করে জাস্ট আগের ইনফরমেশনটা এখান থেকেই কালেক্ট করে নিয়ে নিলাম। আর তোমাদেরকে আজকে কি তোমরা করবা, আরেকবার তুল্য রোধ বের করবা, এটা হচ্ছে কথা। পরীক্ষার লাস্টে কি তোমাকে তুল্য রোধ করে দিতে হবে না, এমন হবে কি ঘ নাম্বার আসতে পারে তুল্য রোধ বের করো, ঘ নাম্বার বলতে পারে তড়িৎ প্রবাহ বের করো, অথবা ঘ নাম্বারে বলে তড়িৎ প্রবাহ বের করো। তড়িৎ প্রবাহ বের করতে গেলে প্রথমে কিন্তু তোমার তুল্য রোধ বের করতে হবে। কথা বুঝতে পারছো? তো আমরা চলে যাবো আমাদের 4 নাম্বার প্রশ্ন। দেখো 4 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের এ বি অংশের তড়িৎ প্রবাহ বের করো। এ বি অংশ হচ্ছে যে এতটুকু, শুধু এতটুকু অংশের তড়িৎ প্রবাহ বের করতে বলছে। মনে রাখবা
আমাকে যতটুকু অংশের তড়িৎ প্রবাহ বের করতে বলবে আমার ততটুকু অংশের তুল্য রোধ লাগবে। অর্থাৎ আমাকে এবি অংশের তড়িৎ প্রবাহ বের করতে বলছে, তাই এবি অংশের তুল্য রোধ বের করবে লাগবে। তো অলরেডি কিন্তু আমি তোমাদের এবি অংশের তুল্য রোধ বের করছি। কথা কি বুঝতে পারছো? আমাকে একটু আগে প্রশ্ন করছে সম্পূর্ণ বর্তনী তড়িৎ প্রবাহ বের করো, তাই আমি সম্পূর্ণ বর্তনী তুল্য রোধ নিয়ে কাজ করছি। এখন আমাকে বলছে যে এবি অংশের তড়িৎ প্রবাহ বের করো, তাই শুধুমাত্র আমার এবি অংশের তড়িৎ প্রবাহটুকু লাগবে, আমার সম্পূর্ণ বর্তনী তড়িৎ প্রবাহ এখন প্রয়োজন নাই। তো আমরা 4 নম্বর কোশ্চেনটা সলভ করব কিভাবে? এই যে আমরা 1 নম্বর প্রশ্নে কিন্তু বের করছিলাম এবি অংশের তুল্য রোধ। তো এবি অংশের তুল্য রোধ আমরা বলবো যে 1 নং হতে এবি অংশের যতটুকু অংশের তড়িৎ প্রবাহ ততটুকু অংশের তুল্য রোধ, এবি অংশের তুল্য রোধ আরপি ইজ ইকুয়াল 2 ওহম। তো ভেরি ইজি, আগের মতোই সূত্র। তাহলে এবি অংশের তড়িৎ প্রবাহ কি দাঁড়ায়? আই ইজ ইকুয়াল ই বাই আর পি প্লাস অভ্যন্তরীণ রোধ থাকলে, সরি এখানে তুমি হ্যাঁ অবশ্যই অভ্যন্তরীণ রোধটা যোগ করে দিবা অভ্যন্তরীণ রোধ থাকলে। সো ই এর মান কত দাঁড়ায়? ই এর মান হচ্ছে আমাদের 18 ভোল্ট, আর পি হচ্ছে 2 + 1 অর্থাৎ 18/3, কাটাকাটি গেল 6, অতএব আই এর মান আমার দাঁড়ায় হচ্ছে 6 অ্যাম্পিয়ার। ও তোমাকে একটা জিনিস তো বলাই হয় নাই, আমাদের তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এই এ দিয়ে বোঝে হচ্ছে অ্যাম্পিয়ার। সো যারা জানো না তারা কাইন্ডলি একটু নোট করে নিবা, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আবার বলছি, যতটুকু অংশের তড়িৎ প্রবাহ বের করতে বলবে ঠিক ততটুকু অংশের তুল্যরোধ দরকার হবে। আমাকে ফার্স্ট কোশ্চেনে বলছিল কি, অর্থাৎ 3 নম্বর কোশ্চেনে বলছিল যে আমাদের সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করে, এই জন্য আমি শরীর সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধটুকু কাজে খাটাইছি। এই যে 8টা হবে সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ। আর যেহেতু বলছে এবি অংশের তড়িৎ প্রবাহ বের করো, এই জন্য এই 8টা হবে এবি অংশের তুল্যরোধ। জাস্ট আগের মতোই ফর্মুলা, জাস্ট এইখানে এসে আমাদের পরিবর্তন। ওকে, আমরা 5 নম্বর কোশ্চেনে যাই। দেখো আমাদের 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা অনেক বেশি আসে। সো একটু মনোযোগ সহকারে 5 নাম্বারটা বোঝার চেষ্টা করবা, অনেকে এই ম্যাথটা কিন্তু বোঝে না। আমরা একটু কাইন্ডলি 5 নম্বর কোশ্চেনের জন্য ক্যানভাসটাকে একটু চেঞ্জ করে নিব, ক্যানভাসটা একটু চেঞ্জ করে নিব, এটা দরকার হচ্ছে আমাদের। 5 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, একটু জাস্ট মনোযোগ দাও। ওকে, আমাদের 5 নম্বর কোশ্চেনের জন্য উদ্দীপক সে আগেরটাই আছে, জাস্ট প্রশ্নটা একটু দেখো। প্রশ্নটা হচ্ছে 1 নং প্রতিটি রোধের জন্য তড়িৎ প্রবাহ বের করতে বলছে। কি বলছে? প্রত্যেকটা রোধের জন্য তড়িৎ প্রবাহ বের করতে হবে। অর্থাৎ এই R1 এর জন্য আলাদাভাবে তড়িৎ প্রবাহ বের করব, R2 এর জন্য আলাদাভাবে তড়িৎ প্রবাহ বের করব, R3 এর জন্য আলাদাভাবে তড়িৎ প্রবাহ বের করব, R4 এর জন্য, R5 এর জন্য, প্রত্যেকটা রোধের জন্য তড়িৎ প্রবাহ আলাদা আলাদাভাবে আমার বের করতে হবে। তো এই জন্য তোমাকে আমি ছোট্ট করে বলে রাখি, আমাদের তড়িৎ প্রবাহের সূত্র যখন বলে প্রতিটি রোধের জন্য তড়িৎ প্রবাহ বের করো, তখন কিন্তু আমাদের সূত্রটা একটু চেঞ্জ হবে। একটু চেঞ্জ কেমন হবে? সূত্র হবে IN is equal RP by RN into মোট কারেন্ট। তাহলে মোট কারেন্ট এখানে লাগতেছে, একটু পরিচয়টা বুঝলে তুমি বুঝতে পারো তোমার এই অঙ্কটা করতে গেলে তোমার কি কি লাগবে, কি কি দরকার। ভালো করে দেখো, এই অঙ্কটা করতে গেলে তোমাকে মোট কারেন্ট লাগবে, অর্থাৎ সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ লাগবে। আর সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে গেলে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ লাগবে। অলরেডি আমরা সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করা শিখছি, স্টুডেন্টের প্যারা নেই, বের করছি। এটা আমরা জাস্ট এখানে নিয়ে নিব, কষ্ট করে এইখানে ইনফরমেশন নিয়ে নেই, আমরা লিখে নেই যে এবি অংশের ইনফরমেশনটা কি কি পাইছি? এবি অংশের তড়িৎ প্রবাহ পাইছি। কি পাইছি? এবি অংশের তড়িৎ প্রবাহ 6 অ্যাম্পিয়ার। আরও পাইছিলাম কি কি? যে সম্পূর্ণ অংশের তড়িৎ প্রবাহ, সম্পূর্ণ অংশের তড়িৎ প্রবাহ কি পাইছিলাম? সম্পূর্ণ অংশে পাইছিলাম 1.2 অ্যাম্পিয়ার। ভালো করে খেয়াল রাখবা, এগুলো আমাদের লাগবে, অবশ্যই লাগবে, ইনফরমেশনগুলো লাগবে, এবং বারবার এগুলো আমরা বের করবো না, জাস্ট তোমরা নিজে বাসায় প্র্যাকটিস করবো অবশ্যই। ওকে, তাহলে এখানে আই হচ্ছে মোট কারেন্ট, যেটা আমাকে বের করতে হবে। ওকে, ভালো কথা, বের করলাম। আর পিটা কি, আর এনটা কি, সেটা আমরা এখন অঙ্ক করতে যা বুঝবো। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এটা, আমাদের প্রতিটি রোধের জন্য তড়িৎ প্রবাহের সূত্র হচ্ছে IN = RP by RN into মোট কারেন্ট। ওকে, এখন এই অঙ্কগুলো আমরা কিভাবে করব মনে রাখবা, কারেন্ট যদি ভাগ হয় তখনই কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করব। এই যে আরপি, পিতে কি বোঝায়? সমান্তরালে, প্যারালাল অর্থাৎ সমান্তরালে আছে। এইটা আমাদের কখন লাগবে? যখন কারেন্ট ভাগ হবে। একটু জাস্ট কনসেন্ট্রেট দাও, কথা বলে আমি কি বোঝানোর চেষ্টা করছি। দেখো,
এখানে আমাদের একটা কারেন্ট ছিল, মোট কারেন্ট এই R1 এখানে যখন শ্রেণীতে থাকলে তোমার কারেন্ট কোনো পরিবর্তন হয় না। আমি বলতেছি বিদ্যুৎ ভাগই হয় না, আর R1 এ তো বিদ্যুৎ ভাগ হয় নাই, তাহলে R1 এ মোট কারেন্ট যা, R1 এ সেই কারেন্ট একই। R1 এর ক্ষেত্রে যে I1 সেটা মোট কারেন্টের সমান। এখানে এই যে I2 তে আইসা অর্থাৎ R2 তে আইসা কারেন্টটা ভাগ হয় নাই, তো এইখানেও এসব কারেন্টের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই যে এই বিন্দুতে আইসা কারেন্ট দুই ভাগে ভাগ হইলো, অর্থাৎ কারেন্টটা যদি তোমার যাই ছিল, মোট কারেন্ট যাই ছিল, এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এদিকে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট গেছে, এদিকে একটা নির্দিষ্ট পরিমাণ গেছে, ভাগ হইয়া R3 এর ভাগ্যে কতটুকু পড়লো আর R4 এর ভাগ্যে কতটুকু পড়লো সেইটাকে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আবার এই দিক দিয়ে কারেন্ট দুই ভাগে ভাগ হয়, এই বিন্দুতে এসে আবার কারেন্ট সমান দুইটা একসাথে হয়ে গেছে, আবার R5 এ এসে কারেন্ট I এর সমান। অর্থাৎ এটা আমরা বের করব খুব ইজিলি। মনে রাখবা, শ্রেণীতে থাকা কোনো রোধের তড়িৎ প্রবাহ ভাগ হয় না বা চেঞ্জ হয় না, সেটা মোট কারেন্টের সমানই থাকে। আমরা যদি অঙ্কটা করি তুমি বিষয়টা আরো একটু উপলব্ধি করতে পারবা। দেখো, আমরা প্রথমে বের করব কি R1 এর জন্য তড়িৎ প্রবাহ, R1 এর জন্য তড়িৎ প্রবাহ, R1 এর জন্য তড়িৎ প্রবাহ। তা R1 এর জন্য তড়িৎ প্রবাহ হচ্ছে I1। I1 কার সমান? মোট কারেন্টের সমান। আর মোট কারেন্ট আমরা একটু আগে কি বের করছিলাম? 1.2 ওহম। মোট কারেন্ট হচ্ছে কি 1.2 ওহম। মনে রাখবা, কারেন্ট যেখানে ভাগ হয় নাই সেখানকার কারেন্টটা হবে মোট কারেন্টের সমান, কারেন্ট যেখানে ভাগ হয় নাই সেখানকার কারেন্ট হবে মোট কারেন্টের সমান। সিমিলারলি R2, এখানে শুধু কারেন্ট ভাগ হয় নাই, তাহলে আমাদের R2 এর জন্য তড়িৎ প্রবাহ I2 এখানেও এসে মোট কারেন্টের সমানই আছে, কারেন্ট কোনো প্রকার ভাগ হয় নাই। বাট R3 এর দিকে যদি তাকাই, R3 এর জন্য মোট কারেন্ট তড়িৎ প্রবাহ কি হয়েছে? মোট কারেন্টটা ভাগ হয়ে গেছে। R3 আমাদের সূত্র ছিল কি, একটু আমি আরেকবার দেখাই। সূত্রটা ছিল কি, IN is equal RP by RN। তাদের I3 is equal RP by R3। এখানে N ছিল, এখানে N হয়েছে, এখানে 3, এখানে 3 হবে, 3 হবে, ভেরি ইজি, ইনটু মোট কারেন্ট। তো এখানে RP-টা কি? এই RP হচ্ছে এই এতটুকু অংশের তুল্য রোধ। ভালো করে খেয়াল রাখবা, আমার এই R3 রোডটা কতটুকু অংশের ভিতরে আছে? R3 রোডটা এই AB অংশের ভিতরে আছে। তাই আমার এই RP কি করতে হবে? শুধুমাত্র এই AB অংশের তুল্য রোধ। RP কি? AB অংশের তুল্য রোধ। AB অংশের তুল্য রোধ হচ্ছে RP। মনে রাখতে হবে, এই RP, এই সূত্রে ব্যবহৃত RP হচ্ছে এই AB অংশের তুল্য রোধ, এই এতটুকু অংশের তুল্য রোধ। তাহলে এই AB অংশের তুল্য রোধ আমরা কত বের করছিলাম? আমাদের ফার্স্ট কোশ্চেনে বের করে ফেলছি 2 ওহম। তো উপরে হবে 2, আর R3 এখানে দেওয়া আছে 4, আর মোট কারেন্ট আমরা বের করছি কত? 1.2। টোটালটা ক্যালকুলেশন করলে আসলে আমার কত আসে? টোটাল ক্যালকুলেশন আছে 0.6 অ্যাম্পিয়ার। টোটালটা ক্যালকুলেশন করলে কত আসে? R3 এর মান কত বের হইলো বলো? এই R3 এর মানটা আমাদের একটু দরকার আছে। হ্যাঁ, I3 এর মানটা, I3 কত বের হইছে? 0.6 অ্যাম্পিয়ার। এখানে লিখে নিলাম কষ্ট করে। ওকে, এরপর চলে যায় আমাদের R4। তো I3 এবং R4 দুইটা একই সমান ভাগে ভাগ হয়েছে না? তো আমরা ইচ্ছা করে লিখতে পারি যে R3 এর তড়িৎ প্রবাহ বের করে দেখাই দিই, সমস্যা নেই। I4 ইজ ইকুয়াল আগের মতো RP বাই R4 ইন্টু মোট কারেন্ট। সো এখানে RP হইতেছে আগের মতো এতটুকু অংশের তুল্য রোধ হচ্ছে তোমার 2, R4 দেওয়া আছে এখানে 4, এবং মোট কারেন্ট হচ্ছে 1.2। এইখানে ক্যালকুলেশন করে 0.6 হবে। তাহলে আমরা এটা অনুমান এভাবে I3 ইজ ইকুয়াল I4 ও লিখতে পারতাম, তুমি ডিরেক্টলি লিখতে পারতো, অথবা এভাবে অঙ্ক করে দিলেও সমস্যা নাই। লাস্টে আমাদের বাকি আছে I5। তো I5 তো এখানে কারেন্ট কোনো ভাগ হয় নাই। সো R5 এর ক্ষেত্রেও এর তড়িৎ প্রবাহ কি হবে? কারণ যেহেতু ভাগ হয় নাই, আমরা খুব সহজে লিখে দিব I5 ইজ ইকুয়াল I ইজ ইকুয়াল 1.2 অ্যাম্পিয়ার। ভেরি ইজি। তো আমরা প্রতিটি রোধের জন্য তড়িৎ প্রবাহ কিন্তু খুব সহজে বের করে ফেললাম। কথা বুঝতে পারছো? প্রতিটি রোধের জন্য তড়িৎ প্রবাহ খুব সহজেই বের করে ফেললাম। ওকে, তারপরের কোশ্চেনগুলো কি? ওকে, তারপরের কোশ্চেনগুলো একটু লক্ষ্য করো। আমি তারপরের কোশ্চেনগুলো খুব শর্টকাটে তোমাদেরকে অ্যান্সার দিব, একটু বোঝার চেষ্টা করবা। এই পরের কোশ্চেনগুলো আমাদের জন্য খুবই ইজি। ওকে, এই দেখো 6 নাম্বার কোশ্চেনটা আসলে কি? 6 নাম্বার কোশ্চেনে বলছে, একটু তাকাও 6 নাম্বার কোশ্চেনে আসলে বলছে কি? 6 নাম্বার কোশ্চেনে বলছে কি? 6 নাম্বার কোশ্চেনে বলছে এই যে চিত্রটা, এই চিত্রের R2 এবং R4 রোধ একই হওয়া সত্ত্বেও তড়িৎ প্রবাহ ভিন্ন হবে কি? তা আমরা কি করব? R2 এর জন্য
R2 এর জন্য I2 বের করব এবং R4 এর জন্য I4 বের করব, দেখবো দুইটার মান সমান হয় কিনা। তো অলরেডি তো আমরা প্রত্যেকটার মান বের করছি। I4 বের করা কিভাবে বের করতে হয় সেটা শিখছি। I4 বের হয়েছে আমাদের 0.6 এবং I2 কত বেরিয়েছে 1.2। তুমি নিজেই বলো তো এই 0.6 এই যে I4 এই না এটা কি I4 কত 0.6 আর I2 যেটা সেটা আমরা একটু আগে বের করলাম I2 হচ্ছে 1.2। দুটো কি সমান হয়েছে? হয় নাই। তা আমরা কি করবো, এই যে এই প্রশ্ন যদি বলে তাহলে আমরা এতগুলো রোধ বের করবো না, আমরা শুধুমাত্র R2 রোধের জন্য I2 বের করব এবং R4 রোধের জন্য I4 বের করব, বের করে বলে দিব যে তোমার একই এই দুইটার মান কিন্তু সেম। দেখছো R2 এর মানও 4, R4 এর মানও কিন্তু 4 ছিল, কিন্তু এটা সেমতে ছিল আর এটা সমান্তরাল থাকার কারণে দুইটা মোট কারেন্টের পরিমাণটা গেছে আলাদা, কারেন্ট আলাদা বেশি। এটা হচ্ছে 1.2, এটা বেরিয়েছে 0.6। তো এই দুইটা রোধ একই হওয়া সত্ত্বেও তড়িৎ প্রবাহ ভিন্ন হবে, অবশ্যই হবে। তো গাণিতিকভাবে কি করবা, R2 এর জন্য তড়িৎ প্রবাহ বের করবা আর 4 এর জন্য তড়িৎ প্রবাহ বের করে বলবা যে হ্যাঁ অবশ্যই দুইটা রোধ একই হয়েছে বাট তাদের তড়িৎ প্রবাহ সেম না। আসলে বুঝতে পারছো, এটা ক্যালকুলেশন খুব ইজিলি পারবা। সো এটা পিডিএফ আমি সুন্দর মতো উত্তর দেওয়া আছে, উত্তরটা তোমরা তখন এখান থেকে দেখে নিবা। আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে 7 নাম্বার। সো 7 নাম্বার দেখো আমাদের R3 এর অ্যামিটার পার্ট সঠিক কিনা। দেখো আমাদের প্রশ্নের মধ্যে এই যে R3 এর পাশে এই যে ছোট্ট করে এ লেখা আছে, এ মানে হচ্ছে অ্যামিটার। এ মানে কি অ্যামিটার। তো তোমাদের জানার সুবিধার্থে বলছি, আমরা এখন যাবত তড়িৎ প্রবাহ বের করা শিখলাম। 3 নম্বর প্রশ্ন থেকে 8 নম্বর প্রশ্ন প্রত্যেকটা হচ্ছে তড়িৎ প্রবাহ বের করা। তো এই তড়িৎ প্রবাহের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে প্রবাহিত তড়িৎ, আরেকটা নাম হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তোমাকে যদি বলে তুমি এই R3 এর এমিটার পার্ট সঠিক কিনা, এটাও যেমন প্রশ্ন, R3 এর প্রবাহিত তড়িৎ সঠিক কিনা, বিদ্যুৎ প্রবাহ সঠিক কিনা, এগুলো সব একই প্রশ্ন। অ্যামিটার পার্ট, যে অ্যামিটার পার্ট, তড়িৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ, প্রবাহিত তড়িৎ, এগুলো সব একই জিনিস। কথা বুঝতে পারছো? ওকে, এখানে আমাদের বলছে অ্যামিটার পার্ট সঠিক কিনা এইটা বলছে। তো আমরা কি করব বলতো, R3 এর তড়িৎ প্রবাহটা বের করে ফেলবো। অলরেডি আমরা R3 এর তড়িৎ প্রবাহ বের করছি কত বলো, R3 এর তড়িৎ প্রবাহ কত বের করছি, তাই R4 এর জন্য হবে এটা বলছে। R3 এর তড়িৎ প্রবাহ কত বের করছি বলো, R3 এর তড়িৎ প্রবাহ বের করছি 0.6 আর এখানে অ্যামিটার পার্ট হয়ে যাচ্ছে 0.6। তোমরাই বলো তো অ্যামিটার পার্ট সঠিক কিনা। তার অ্যামিটার পার্ট দিয়েছে 0.6, আমরা যাচাই করে দেখছি, আমরা R3টা নতুন করে বের করবো যে R3 রোধের জন্য তড়িৎ প্রবাহ হচ্ছে এই সূত্র করে ক্যালকুলেশন করে দেখলাম 0.6 হয়। তোমরাই বলো যে তারা যে লিখে দিছে 0.6 এটা সঠিক ছিল নাকি ভুল ছিল? অবশ্যই সঠিক ছিল, আমরা ক্যালকুলেশন করে বের করে দেখলাম এটা 0.6, তারা দিয়ে দিছে 0.6। তাহলে আমরা বলবো এখানে R3 এর মানটা একটু কষ্ট করে বের করে বলবো 1 নং এর R3 এর এমিটার পার্ট সঠিক ছিল। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে যাবো আমরা 8 নম্বর প্রশ্ন। এখান থেকে আমাদের 8 নম্বর প্রশ্নটা হয়ে যাবে, খুব সহজে বোঝার চেষ্টা করবা। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে 1 নং এর ফিউজটি অক্ষত থাকবে কিনা। এইখানে আমার সাথে ফিউজ জিনিসটা কি, এই দেখো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের 1 নং এর ফিউজ অক্ষত থাকবে কিনা, এই প্রশ্নটা মোটামুটি ভালোই আসে। তো ফিউজ জিনিসটা কি একটু ভালো করে খেয়াল রাখবো। ফিউজ হচ্ছে এমন একটা জিনিস যার ভিতরে একটা চিকন একটা নাইক্রোমের তার দেওয়া থাকে, চিকন একদম চিকন, এবং এর গায়ে যদি 3 এম্পিয়ার লেখা থাকে অর্থাৎ সে সর্বোচ্চ 3 এম্পিয়ার বিদ্যুৎ ধারণ করতে পারে। এর চাইতে বেশি বিদ্যুৎ এখান দিয়ে যদি প্রবাহিত হয় তাহলে এই যে চিকন তারটা গলে 2 ভাগ হয়ে যাবে। এখন চিকন তার যদি গলে যায় তাহলে মাঝখানে কি হয়ে যায়, লাইনটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর লাইন বিচ্ছিন্ন হলে তোমার এই বাকি যন্ত্রপাতি এই যে এক একটা রোদ, এগুলো কি জানো, এগুলো হচ্ছে একটা ফ্যান, তারপর লাইট, কুকার, টিভি, এইগুলো হচ্ছে এক একটা রোদ। হ্যাঁ, এইগুলো হচ্ছে এক একটা রোদ, এগুলো মানে হচ্ছে এক একটা ফ্যান, লাইট, টিভি, এগুলা। কথা বুঝতে পারছো কিনা ভালো করে বোঝার চেষ্টা করবা। তাহলে একটু ভালো করে দেখো ফিউজটার কাজটা কি। আমরা যদি এখানে ফিউজ লাগাই, মনে করো হুট করে এখান থেকে এমন একটা বড় ধরনের কারেন্ট প্রবাহিত হলো যার কারণে সবগুলা যন্ত্র অর্থাৎ ফ্রিজ, টিভি, তারপর হচ্ছে রেফ্রিজারেটর, এনিথিং যা যা আছে সবকিছু জ্বলে নষ্ট হয়ে গেল। যদি এখানে ফিউজ ব্যবহার করা হইতো, এখানে মনে করো এগুলার সর্বোচ্চ লিমিট হচ্ছে 3 এম্পিয়ার, এর চাইতে বেশি যদি তোমার কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই যন্ত্রগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি এখানকার 3 এম্পিয়ারের ফিউজ লাগাই দিছি। কি হলো, এর চাইতে বেশি বিদ্যুৎ প্রবাহিত হলেই এই ফিউজটা নষ্ট হয়ে যাবে, ভিতরে তারটা ছিঁড়ে যাবে, লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে, তো কারেন্টটা এদিকে পাস হবে না, ফলে এই জিনিসপত্রগুলো বেঁচে যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের আলটিমেটলি এই ফিউজটার কাজটা হচ্ছে কি, এই ফিউজটার কাজ হচ্ছে বড় কোনো দুর্ঘটনা থেকে সম্পূর্ণ বাড়ির যে বটুলি, এই বটুলিকে রক্ষা করা। কথা বুঝতে পারছো? এখন আমরা কি করবো, তাহলে ফিউজটা অক্ষত থাকবে কিনা এর জন্য আমরা বের করবোটা কি, এর জন্য আমরা তড়িৎ প্রবাহ বের করব। এই সম্পূর্ণ বর্তনী তড়িৎ প্রবাহ বের করে দেখবো
যে এই ফিউজের যে আমাদের পাঠ দেওয়া সেটা চাইতে বেশি হয় কিনা। অলরেডি দেখো আমরা কিন্তু সম্পূর্ণ বর্তনী তড়িৎ প্রবাহ বের করছি, দেখো সম্পূর্ণ অংশে তড়িৎ প্রবাহ বের করছি 1.2 এম্পিয়ার। বলো তো এই ফিউজটা কি অক্ষত থাকবে কিনা, তুমি নিজেই বলো। এই যে সর্বোচ্চ 1.2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ গেছে, যদি যায় তাহলে অবশ্যই ফিউজটা কি থাকবে, অক্ষত থাকবে। আমরা কি করবো, যখন বলবো ফিউজটা অক্ষত থাকবে কিনা, তুমি কি করবা, এই সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করে দেখবা এই 3 এম্পিয়ার বা এখানে 6 এম্পিয়ার থাকলে যাই থাকুক, ওইটা চাইতে বড় মান আসলে ফিউজটা অক্ষত থাকবে না। আর যেহেতু আমাদের ছোট মান আসছে, তাই আমাদের এটার অ্যান্সার হচ্ছে যে 1 নং এর ফিউজটি অক্ষত থাকবে, কেননা আমাদের তড়িৎ প্রবাহ ফিউজের তড়িৎ প্রবাহের চাইতে অনেক কম, প্রায় অর্ধেকেরও কম। কথা বুঝতে পারছো? তো এখন আমরা চলে যাব আমাদের 9 নাম্বার কোশ্চেন। তো 9 নাম্বার কোশ্চেনের জন্য তোমরা একটু প্রিপেয়ার হও, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 9 নাম্বার প্রশ্ন। তো এখন আমরা 9 নাম্বার কোশ্চেন দেখবো। সো 9 নাম্বার কোশ্চেন দেখার জন্য আমরা জাস্ট এগুলো একটু জাস্ট সাইডে রাখতেছি, নতুন একটা ক্যানভাস নিয়ে নিচ্ছি। সো আমাদের 9 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। দেখো আমাদের এখানে উদ্দীপক আসলে দুইটাই লাগবে, একটু জাস্ট আমরা দুইটা একটু জাস্ট একসাথে উপস্থাপন করি। সো আমাদের এই যে ছিল দুইটা উদ্দীপক, যেখানে বলা হয়েছে যে 9 নং প্রশ্ন অর্থাৎ 1 ও 2 নং উল্লেখিত রোধগুলো সংবলিত উপকরণ ব্যবহার করে বাড়ির একটি কক্ষের বর্তনীর চিত্র অঙ্কন করে এর উপযোগিতা ব্যাখ্যা করো। আসলে এই প্রশ্নটার জন্য তো অনেকেই আসলে এই প্রশ্ন বোঝে না যে আমরা বাড়ির জন্য কি করব। আসলে বাড়ির জন্য কি করব, এটার জন্য বোঝার আগে আমাদের শ্রেণী সমবায় কোথায় ব্যবহৃত হয় এবং সমান্তরাল সময় বর্তনী কোথায় ব্যবহৃত হয় এটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা একটা মাত্র সুইচ ব্যবহার করতে পারি, আর সমান্তরালের ক্ষেত্রে আমরা প্রতিটি রোধের জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করতে পারি। এখন আমরা প্রথম এই 1 নাম্বার বর্তনীর জন্য আমরা কি করব, বাড়িতে ব্যবহৃত বর্তনী করব। খুবই ইজি, তুমি আসলে এটা নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার কিচ্ছু নাই। তুমি একটু জাস্ট একটা স্কেল নিবা, দেখো এখানে তুমি কি করবা, জাস্ট একটু হিসাব করবা, একটা কমন চিত্র তুমি মুখস্থ করে ফেলো ডিরেক্টলি কিভাবে করতে হবে। দেখবা যে এইভাবে জাস্ট গৃহে বর্তনী অঙ্কন করার কথা বললেই তুমি কাজ করে ফেলবা। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা মোট রোধ আছে কয়টা, 5টা না? এই 5টা রোধ এক একটা এক একভাবে সংযুক্ত আছে, এই 3টা আছে শ্রেণীতে, এই 2টা আছে সমান্তরালে। তুমি কি করবা, যখন বলবো গৃহে বর্তনী অঙ্কনের যোগ্য কিনা, তুমি একবার 5টা রোধের 5টাকেই তুমি সমান্তরালে সংযোগ করে দিবা। কি বলছি, সমান্তরালে সংযোগ করে দিবা। তো এই বিষয়ে বেসিক আমাদের অনেক কথাবার্তা আছে, আমি পরবর্তীতে এক সময় তোমাদের এই বেসিক নিয়ে কথা বলবো। বাট তুমি চোখ বন্ধ করে, তোমার আর কিচ্ছু ভাবা দরকার নাই, তোমাকে গৃহ উপযোগী বর্তনী তৈরি করার কথা বললেই তুমি যেভাবেই বর্তনী থাকুক না কেন, সবগুলো শ্রেণীতে থাকলেও তুমি সবগুলো সমান্তরালে করবা, বা কিছু সমান্তরালে কিছু শ্রেণীতে আছে সবগুলো তুমি, তোমার কাজ হচ্ছে তুমি সবগুলোকে সমান্তরালে সংযুক্ত করে দিবা। তো আমরা কিভাবে করব, দেখো এখানে যেভাবে আছে আমি জাস্ট 5টা রোধ আমি একটু পরে দেখতে পাচ্ছি, আমি এটা একটু আলাদা সাইডে রাখি, জাস্ট এখানে অঙ্কনটা করবো আমি। তুমি যেটা করবা সেটা হচ্ছে ডিরেক্টলি তুমি এইভাবে আমি অঙ্কন করে ফেলি। দেখো তুমি সহজেই করে ফেলতে পারো, খুব সহজে করে ফেলতে পারবা, কোনো প্যারা নাই। জাস্ট একটু কষ্ট করে অঙ্কনটা একটু দেখো, খুব বেশি কষ্ট হবে না। তুমি জাস্ট একবার যদি বুঝো আসলে সিস্টেমটা আসলে কি, তাহলে কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবে। 5টা রোধ ছিল, এক একটা রোধ এক এক ভাবে ছিল, আমি সবগুলোকে জাস্ট কি করতেছি বলো দেখি, প্রত্যেকটাকে আমি সমান্তরালে সংযোগ করে দিচ্ছি, প্রত্যেকটাকে সমান্তরালে সংযোগ করে দিচ্ছি। প্রত্যেকটা রোধকে জাস্ট তুমি কি করবা, সবগুলো সমান্তরালে সংযোগ করে দিচ্ছি। যতগুলো রোধ ছিল আমি সবগুলোকে সমান্তরালে সংযোগ করে দিচ্ছি, আর কিচ্ছু না, এখানে আর কোনো কাজ নাই, সবগুলো সমান্তরালে সংযুক্ত করে দিচ্ছি। ওকে, এরপরে তুমি কি করবে, একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখো। আমি এটা কিন্তু আগে থেকে অঙ্কন করে রাখতে পারতাম, কিন্তু তুমি আসলে কিভাবে অঙ্কন করবা সেইটা বোঝানোর জন্যই মূলত আমি একটু জাস্ট লেট, মানে এখানে অঙ্কনটা ডিলে করছি যাতে তোমাকে আমি বুঝাইতে পারি। হ্যাঁ, এটা কেন ফাঁকা রাখতেছি একটু পরেই বলতেছি, তুমি দেখো জাস্ট আপাতত একটু দেখো আমি কি করতেছি। তো বড় সড়ো চিত্র অঙ্কন করে দিবে, আমার যেহেতু সমস্যা নাই।
ওকে, এখানে আমি একটা সুইচ দেবো, সুইচের চিত্র হচ্ছে এইভাবে, মনে রাখবা সুইচ হচ্ছে এইভাবে সুইচ অঙ্কন করে, এটা সুইচের চিত্র। হুম, আর এইটা হচ্ছে তোমার ফিউজ, এটা হচ্ছে ফিউজ। ওকে, এখন আমরা যেটা করব দেখো, প্রত্যেকটা রোদের সাথে একটা করে ফিউজ অ্যাড করে দিব, প্রত্যেকটা রোদের সাথে একটা করে ফিউজ দিয়ে দিব, ফিউজ, প্রত্যেকটা রোদের সাথে একটা করে ফিউজ দিয়ে দিব, প্রত্যেকটা রোদের সাথে আমরা একটা করে সুইচ দিয়ে দিব। যদি সুইচটা আমার এইভাবে দিই, সুইচটা করা হয় না, প্রত্যেক রোদের সাথে একটা করে সুইচ দিয়ে দিব। হুম, যেহেতু মনে করে এটা R1 রোধ, এটা R2, একটু অন্য কাল ইউজ করলে বিষয়টা একটু বুঝতে পারবো আসলে। R2, এটা R3, এটা R4, এটা সাপোজ R5, এটা মনে করো K1, এটা K2, সুইচের ইংরেজি আছে কি কি 3, K4 আর K5। তো প্রত্যেকটার সাথে একটা করে সুইচ দিয়ে দিলে, একটা করে ফিউজ দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি একটা মেইন ফিউজ দিবা, মেইন ফিউজ, এটা হচ্ছে মেইন ফিউজ, আর এটা হচ্ছে মেইন সুইচ। আর এইখানে তুমি একটা মানে কি বলে, এটা একটা মিটার লাগাই দিবা। কি মিটার? কিলোওয়াট মিটার। এটা মনে রাখা খুব বেশি টাফ না, তুমি জাস্ট একবার দুইবার প্র্যাকটিস করলে এটা তুমি ভুলবাই না, এমন একটা অবস্থা হয়ে যাবে, তুমি ইচ্ছা করে ভুলতে পারবা না। এই হচ্ছে কথা, আমার কিন্তু কমপ্লিট। ঠিক আছে, একটা মেইন ফিউজ দিবা, একটা মেইন সুইচ, আর একটা মিটার ঢুকে দিবা, তাহলে আমাদের একটা গৃহের ভিতরে বর্তনী এরকম সবগুলোরে কি করে দিবা, সমান্তরালে সংযোগ করে দিবা। প্রত্যেকের সাথে প্রথমে একটা ফিউজ দিবা, তারপর একটা করে সুইচ লাগিয়ে দিবা, তারপর একটা মেইন ফিউজ, মেইন সুইচ, কিলোওয়াট, কিলোওয়াট এটা হবে তোমার, সরি মিটার হবে, কিলোওয়াট মিটার লিখবা, কিলোওয়াট মিটার ভিতরে, হ্যাঁ কিলোওয়াট মিটার। একটা কোর্স লাগাই দিবা, শেষ, আমাদের কাজ শেষ। পাঁচটা রোধ থাকলে পাঁচটারের সমান্তরাল যুক্ত করবা, ছয়টা থাকলে ছয়টারের সমান্তরাল যুক্ত করবা, চারটা থাকলে চারটারের সমান্তরাল যুক্ত করে দিবা। সেম ভাবে প্রত্যেক সাথে একটা করে ফিউজ দিবা, একটা করে সুইচ দিবা, একটা মেইন ফিউজ, একটা মেইন সুইচ, একটা মিটারের জায়গা রাখবা, তারপর হচ্ছে একটা পুশ করে দিবা। আমাদের বর্তনী অঙ্কন করা কমপ্লিট। আশা করি বুঝতে পারছো। সো আমাদের 2 নাম্বার বর্তনীর জন্য, অর্থাৎ এটা কিন্তু ছিল আমাদের তোমার এই বর্তনীর জন্য আমি এটা আট করছি, হ্যাঁ এই বর্তনীর জন্য এটা আট করছি। তো আমার যদি এই বর্তনীর জন্য বলে, এখানে দেখো রোধ কয়টা আছে, 1 2 3 4 5 6, এই 6টা বর্তনী তুমি একদম সম্পূর্ণ 6টা, এখানে জাস্ট আরেকটা বাড়বে, হ্যাঁ জাস্ট এখানে আরেকটা বাড়াই দিব আমরা, এটার মধ্যে জাস্ট আরেকটা বাড়াই দিব, তাহলে আমাদের পরেরটা আট করা কমপ্লিট। আরেকটা মেইন ফিউজ, একটা মেইন সুইচ, আরেকটা সুইচ অ্যাড করলাম, তাহলে আমাদের কিন্তু এটা হচ্ছে চিত্র অঙ্কন কমপ্লিট হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। চারটা থাকলে চারটাকে তুমি সমান্তরাল যুক্ত করবো, মানে কিভাবে আছে তোমার দেখা দরকার, খালি রোধ গুনবা, কয়টা আছে সবগুলোরে সমান্তরাল যুক্ত করে দিবা। আশা করি তোমাদের খুব ইজিলি বোঝাইতে পারলাম। গৃহের সজ্জিত কথা বললে তুমি এই কমন চিত্রটা জাস্ট একটু কষ্ট করে আয়ত্ত করে ফেলো, আশা করি তোমরা খুব সহজেই বিষয়গুলো অ্যান্সার করে রেখে আসতে পারবা। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেন, অর্থাৎ বিভব পার্থক্য সংক্রান্ত প্রশ্ন। বিভব পার্থক্য সংক্রান্ত প্রশ্ন আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের ক্যানভাসটা একটু জাস্ট চেঞ্জ করে নিই, আমরা নতুন একটি ক্যানভাস নিয়েছি। এখন আমরা শিখব হচ্ছে বিভব পার্থক্য সংক্রান্ত। কি সংক্রান্ত বলো দেখি? বিভব পার্থক্য সংক্রান্ত। বিভব পার্থক্য সংক্রান্তর জন্য একটু দেখো, আমাদের চিত্র তো মোট 2টা ছিল না, এখন আমরা 2 নাম্বার চিত্র থেকে মূলত বিভব পার্থক্যটা বের করব। 2 নাম্বার চিত্র থেকে, অর্থাৎ আমাদের এটা লাগবে। আমাদের প্রশ্ন হচ্ছে এই দেখো, প্রশ্ন বলছে পি কিউ এ বি বিডি সিডি অংশের বিভব পার্থক্য বের করো। অর্থাৎ এখানে দেখো এই যে পি কিউ আছে আমাদের, তার মানে 1 নাম্বার চিত্র এখন লাগতেছে না। আমরা জাস্ট কি করব বলো, এই বর্তনীটা ব্যবহার করে এই বর্তনীর এই পি কিউ অংশের বিভব পার্থক্য, এ বি অংশের বিভব পার্থক্য এবং এই তোমার বিডি অংশের বিভব পার্থক্য এবং সিডি অংশের বিভব, এই 4টা বিভব পার্থক্য যদি তুমি বের করতে পারো একবার, তাহলে যে কোনো ধরনের বিভব পার্থক্য তুমি কিন্তু ইজিলি বের করতে পারবা। এই জন্য আমি 4টা সিলেক্ট করছি, এমন ভাবে সিলেক্ট করছি বর্তনী থেকে, যাতে যেভাবেই তোমার বিভব পার্থক্যের প্রশ্ন করুক তুমি খুব ইজিলি আনসার করতে পারো। সো আমরা এখান থেকে কিভাবে বিভব পার্থক্যটা বের করব এখন সেইটাই দেখব। দেখো, বিভব পার্থক্য বের করার ক্ষেত্রে তোমাকে 3টা স্টেপ ফলো করতে হবে, 3টা স্টেপ। ফার্স্ট স্টেপ, স্টেপ 1, প্রথম স্টেপে তুমি কি করবা বলো? প্রথম স্টেপে করবো হচ্ছে তুমি ওই বর্তনীটা তুল্যরোধ বের করে ফেলবা, যেটা অলরেডি আমরা শিখে ফেলছি। এই বর্তনীটা কি করবা? প্রথম স্টেপে তুল্যরোধ বের করবা। যে কোনো বিভব পার্থক্য তোমার এই বিন্দু বলো, এই বিন্দু বলো, এই বিন্দু বলো বা এই বিন্দু, 4টা বিন্দুর ক্ষেত্রে সেম কাজ। প্রথমে তোমাকে তুল্যরোধ বের করতে হবে, করলা। তারপরে তুমি কি করবা?
স্টেপ 2 তে স্টেপ 2 এটা হচ্ছে যে বর্তনীতে তোমার উল্লেখ দেওয়া আছে, মানে এখানে লিখে নিতে পারো যে বর্তনীটা দেওয়া আছে ওই বর্তনীর তুল্যরোধ, ঠিক আছে, ওই বর্তনীর তুল্যরোধ বের করবা। স্টেপ 2 তে কি করবা, তড়িৎ প্রবাহ বের করবা, যেটাও আমরা অলরেডি শিখছি। কি বের করবা, তড়িৎ প্রবাহ বের করবা। ওকে, স্টেপ 3, স্টেপ 3 তে তুমি কি করবা, স্টেপ 3 তে তুমি কি করবা, ভি ইজ ইকুয়াল আইআর। আমরা জানি বিভব পার্থক্যের সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল আইআর, যেটা আমি তোমাকে শুরুতেই দিয়ে দিছি। এই সূত্রের ব্যবহার, এই সূত্রের সাহায্যে কি করবা তুমি বলো দেখি, এই সূত্রের সাহায্যে, এই সূত্রের সাহায্যে ভি বের করবা। ভি হচ্ছে সেই বিভব পার্থক্য, ভি বের করবা। সো আমাদের এই রিলেটেড ম্যাথগুলো সলভ করতে গেলে তোমাকে এই তিনটে স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ তোমাকে তুল্যরোধ বের করতে হবে, সেকেন্ড স্টেপ তোমাকে তড়িৎ প্রবাহ বের করতে হবে, এন্ড থার্ড স্টেপ তোমাকে কি বের করতে হবে বলো দেখি, ভি ইজ ইকুয়াল আই এর সূত্রের সাহায্যে ভি এর মান বের করতে হবে। সো আমরা প্রথম স্টেপটা করে ফেলবো, প্রথম স্টেপটা করে ফেলবো। দেখো অলরেডি আমি তুল্যরোধ, বিভিন্ন বর্তনীর তুল্যরোধ বের করা শিখাইছি। তো ফার্স্ট স্টেপটা আমি করবো না, তোমরা নিজেরা এটা করে ফেলবা। তারপর আমি একটু ধরিয়ে দিচ্ছি, দেখো এখানে R2 এবং R3, এখানে R2 এবং R3 এই দুইটা সমান্তরাল আছে, এই দুইটাকে একটা করে ফেলবা। দেন এই বিন্দুতে এসে কারেন্টটা ভাগ হয়েছে, সো এই দুইটা আবার শ্রেণীতে আছে, দুইটাকে একটা করে ফেলবা। ওই দুইটা মিলে তো একটা হবে, ওই একটা আর এই একটা মিলে সমান্তরালে আছে, দুইটা করে ফেলবা। তো টোটালটার তুমি কি করবা, টোটালটার তুল্যরোধ বের করে ফেলবা। তো টোটালটা তুল্যরোধ বের করলে প্রথমত প্রথমত তুমি যেটা পাবা সেটা সেটা হচ্ছে কি পাবা বলো দেখি। প্রথমত তুমি এই যে এবি, এই যে এবি অংশের তুল্যরোধ পাবা। দেখবা যে ওই এবি অংশের, আমি এখানে আর বের করবো না, জাস্ট আমি মানটা লিখে নিব। তোমরা কষ্ট করে একটু বের করবা, কারণ আমি অলরেডি অনেকগুলো বর্তনীর তুল্যরোধ তোমাকে বের করা দেখাইছি, যেটা তুমি খুব সহজেই এখন তুল্যরোধ বের করার কথা। সো এই বর্তনীর তুল্যরোধটা তোমার কাছ থাকবে, তুমি তুল্যরোধটা বের করবা। তুল্যরোধ বের করলে আমার কত দাঁড়ায়, এবি অংশের তুল্যরোধ দাঁড়ায় আরপি ইজ ইকুয়াল 10 ওহম। হ্যাঁ, এটা আমি আর বের করলাম না, ডিরেক্টলি লিখে নেবে, দুইটা ক্যালকুলেশন করলে 10 ওহম চলে আসে। এরপরে আবার এই বিডি অংশ, অর্থাৎ জাস্ট এই তিনটা মিলে, এই তিনটা মিলে আসলে কত দাঁড়ায়, হ্যাঁ, এই বিডি অংশের তুল্যরোধ কত দাঁড়ায়। সো বিডি অংশের তুল্যরোধ কত দাঁড়ায় বলো দেখি, বিডি অংশের তুল্যরোধ, আরেকটা আরপি থাকার কারণে আমরা আরপি প্রাইম দিলাম, এই এতটুকু অংশের তুল্যরোধ। তো এতটুকু অংশের তুল্যরোধ টোটাল লাগানোর করে দেখবা যে 15 ওহম বের হয়েছে। কত ওহম, 15 ওহম। আর সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ বের হবে, সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ কত বের হবে, দুইটা আরএস হবে, তো এই জন্য তুল্যরোধ হবে 30 ওহম। তো কষ্ট করে কাইন্ডলি তোমরা সম্পূর্ণ বর্তনী তুল্যরোধটা বের করবা। আমি স্টেপ বাই স্টেপ তুল্যরোধ বের করা অলরেডি দেখাইছি, সো আমি এখন আর তুল্যরোধ বের করলাম না। এখন ডিরেক্টলি আমরা চলে যাবো মূল টপিক 2 নাম্বার। আসো 2 নাম্বার এই কাজটাও কিন্তু অলরেডি আমরা করছি, সো এই মানটাও আমি বের করবো না, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহটা তোমরা খুব ইজিলি বের করতে পারবা। সো আমি স্টেপ 2, আমাদের স্টেপ 1 কি ছিল, সম্পূর্ণ বর্তনী তুল্যরোধ বের করা। আমি কিন্তু অলরেডি তুল্যরোধ বের করছি বলতে আমি বের করি না, জাস্ট মানটা লিখে নিছি, তোমরা কষ্ট করে একটু বের করবা, ঠিক আছে। সো আমরা কি করব এখন, এই 2 নম্বর স্টেপ হচ্ছে তড়িৎ প্রবাহ, সম্পূর্ণ বর্তনী অর্থাৎ মোট তড়িৎ প্রবাহটা তুমি ইজিলি বের করতে পারবা। সো আমরা জাস্ট তড়িৎ প্রবাহ যেহেতু ছোট, আমি একটু বের করে দেখাই। এটা মানে স্টেপ 1 যেটা করছি। এখন স্টেপ 2, স্টেপ 2টা কি ছিল, আমরা এই ক্ষেত্রে বের করব মোট তড়িৎ প্রবাহ, মোট তড়িৎ প্রবাহ I ইজ ইকুয়াল P বাই R, 40/30। 40 হচ্ছে ই এর মান, আর 30 হচ্ছে আমাদের মোট তুল্যরোধের মান। ক্যালকুলেশন করলে দ্বারা 1.33 এম্পিয়ার। স্টেপ 2 কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেপ 3, অর্থাৎ আমাদের এই যে এখন মূল প্রশ্নে আসার পালা। এতটুকু কাজ অলরেডি আমরা করে আসছি, সো এটা আর করলাম না। এখন আমরা মূল অঙ্ক বিভব পার্থক্য বের করব। প্রথমত পি কিউ অংশের বিভব পার্থক্য বের করব। দেখো প্রথমত আমি লিখবো যে পি কিউ অংশের বিভব পার্থক্য। তাহলে আমরা সূত্র লিখে ফেলি, ভি ইজ ইকুয়াল
আই আর। এখন পি কিউ অংশটা কতটুকু? এই পি আর কিউর মধ্যে শুধুমাত্র কোন রোধটা আছে বলো দেখি। পি কিউ এর অংশের ভিতরে শুধুমাত্র R1 রোধ আছে, আমরা এখানে R1টা লিখে ফেলবো। পি কিউ অংশের ভিতরে কি আছে, আর তার কতটুকু অংশে বিভব করতেছি পি কিউ অংশের, তাই আমরা ভিপি কিউ লিখে ফেলি। ভিপি কিউ অর্থাৎ পি কিউ অংশের বিভব পার্থক্য। আর এতটুকুর ভিতরে আমার কারেন্ট হচ্ছে I1। সো এই I1 প্রত্যেকটা রোধের জন্য তড়িৎ প্রবাহ বের করা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দেখাইছি। সো I1টাকে এখানে কারেন্ট যেহেতু ভাগ হয় নাই, I1টা কার সমান হবে? I1টা I এর সমান হবে। সো আমরা I1 I এর সমান, I কত? এতটুকু অংশে তড়িৎ প্রবাহ কত বের করছিলাম? একটু আগে বের করছি, বলো তোমরাই বলো কত বের করছি? 1.33। সো আমরা I1 বসাই দেব 1.33 এবং R1টা এখানে দেওয়া আছে 5 ওহম। সো 5 বসাই দেব, ক্যালকুলেশন করলে চলে আসবে 6.65 ভোল্ট। মনে রাখবা বিভব পার্থক্য ভি দিয়ে প্রকাশ করে, আবার এর একক হচ্ছে ভোল্ট। দুটোই ভিভি, কনফিউজ করার কিছু নাই। এটার একক ভি, আবার এটা বুঝায় প্রকাশ করে ভি দিয়া। ঠিক আছে, এরপর চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেন, এবি অংশের তড়িৎ প্রবাহ। এবি অংশের তড়িৎ প্রবাহ। সো আমরা এখন চলে যাব এবি অংশের তড়িৎ প্রবাহ। দেখো এবি অংশের তড়িৎ প্রবাহ। ওকে, এবি অংশের তড়িৎ প্রবাহ। এবি অংশের তড়িৎ প্রবাহ কিভাবে করবো? লিখে নিই, এবি অংশের তড়িৎ প্রবাহ। তার মানে এই এতটুকু অংশ, এই যে আমাদের সৃজনশীল দেখতে পাচ্ছ উদ্দীপকের এই এতটুকু অংশ, এই এতটুকু অংশের তড়িৎ প্রবাহ, এতটুকু পুরাটার ভিতরে কারেন্ট দুই ভাগে ভাগ হয়েছে, কিন্তু দুইটা মিলায় কিন্তু মোট কারেন্টের সমানই আছে। তো আমরা একটু সূত্রটা লিখে নেই আগের মতো, ভি ইজ ইকুয়াল আই আর। এখন এই এতটুকু দুইটা মিলে কি হয়? আরপি। আরপি, এই দুইটা মিলে কারেন্ট কার সমান? মোট কারেন্টের সমান। তো এটা আমি আই কত সেটা লিখলাম না, ঠিক আছে? তাহলে আমাদের বলতে পারি যে আই এবি অংশের তড়িৎ প্রবাহ, এবি লিখে নিলাম। এবি অংশের তড়িৎ প্রবাহ, আর ভি হচ্ছে ভি এবি। ওকে, আই এবি অর্থাৎ এই এতটুকু অংশের মোট তড়িৎ প্রবাহ হচ্ছে আগের মতো 1.33, এই যে একটু আগে বের করছিলাম। এবং আরপি, আরপি কত? এই এতটুকু এবি অংশের তড়িৎ প্রবাহ কত? এবি অংশের তড়িৎ প্রবাহ তুল্যরোধ কত? 10। বসাই দিলাম। তো এটা ক্যালকুলেশন করলে আসে 13.3 ভোল্ট। ক্যালকুলেশন করে বের করে দেখবা। এরপর চলে যায় আমাদের বিডি অংশ। বিডি অংশের তড়িৎ প্রবাহ, অর্থাৎ বিডি বলতে টোটালি তিনটার একসাথে বোঝায়। বিডি অংশের তড়িৎ প্রবাহ, বিডি অংশের তড়িৎ প্রবাহ কিভাবে বের করবো? আগের মতোই সূত্র লিখবো, ভি ইজ ইকুয়াল আই আর, তারপর কত কোন অংশ? বিডি অংশ। তাহলে ভি বিডি, বিডি অংশের তড়িৎ প্রবাহ। এই বিডি অংশের ভিতরে আই কত? আই বিডি। আর কত? এই টোটালটা ক্যালকুলেশন করলে, হ্যাঁ, আরপি প্রাইম, আরপি প্রাইম, ওই যে আমরা আরপি প্রাইম যে বের করছিলাম সম্পূর্ণ বিডি অংশের তুল্যরোধ ছিল আরপি প্রাইম। তো বসাই দিলাম, আই বিডি হইতেছে যে আগের মতো 1.33, আর আরপি প্রাইমটা কত ছিল? 15। সো এটা বসায় দিলে ক্যালকুলেশন করলে চলে আসবে তোমাদের 19.95 ভোল্ট। এন্ড বিভব পার্থক্য সংক্রান্ত সবচাইতে জটিল এবং সবচাইতে ঝামেলা যেটা ফিল করে স্টুডেন্টরা, সেইটা হচ্ছে এই সমস্যা। এখন তো এখানে সে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়েছে, এইটা আর এটা শ্রেণীতে আছে, এর মধ্যে দুইটা চায় না একসাথে, চাই শুধু যে কোনো একটা চাইছে। একটা চাইতে বিভবটা করছে, একটা চাই আমাদের বিভবটা করছে, এটা আমরা কিভাবে করব? তো এইটা আমাদের খুব ইজিলি ক্যালকুলেশন করতে হবে, খুব ইজিলি ক্যালকুলেশন করতে হবে। আমি একটু এই পেজটাকে দুই ভাগ করে নিই, আসলে আমাদের এটা পুরো পেজটা লাগবে না। দেখো একটু দেখো আমি কি করব এখন। আমি যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র কোন অংশ? সিডি অংশ। অর্থাৎ সিডি অংশের তড়িৎ প্রবাহটা বের করব। কত কোন অংশ? সিডি অংশের সিডি অংশের বিভব পার্থক্য বের করব। বিভব পার্থক্য একটু বোঝার চেষ্টা করবা। দেখো ভি ইজ ইকুয়াল আগের মতোই আই আর। সিডি অংশ, এই সিডি অংশ এখানে কিন্তু মোট কারেন্ট নেই, এখানে সে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়েছে। আগে সম্পূর্ণটা নেওয়ার কারণে আয়ের মান পুরোপুরি 1.3 দিয়ে বসাইতে পারছি, কিন্তু এখানে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়েছে না, এই তার দিয়ে অর্ধেক গেছে, এই তার দিয়ে অর্ধেক গেছে। তো আমার আইটা হবে I/2 এর সমান। আই হবে কার সমান? অর্ধেক হয়ে গেছে, এই তারটা দিয়ে অর্ধেক কারেন্ট গেছে, এই তারটা দিয়ে অর্ধেক কারেন্ট গেছে। সো আই হচ্ছে I/2। এবং আর কোনটা? সিডির ভিতরে কোন আরটা আছে বলো দেখি। সিডির ভিতরে R6 আছে। সিটির ভিতরে কে আছে? সি এবং ডি এর মাঝখানে কে আছে? শুধু পুরোটা তো সিটির ভিতরে নেই, সিটির ভিতরে আসে শুধুমাত্র R6। আর এই তারটা দিয়ে কতটুকু কারেন্ট গেছে? এই তারটা দিয়ে মূল কারেন্টের অর্ধেক কারেন্ট গেছে। একটা তার দিয়ে অর্ধেক গেছে, একটা তার দিয়ে অর্ধেক গেছে।
সো আই 1.33 ঠিক আছে, কিন্তু তার অর্ধেক আর 6 হইতেছে যে 15। তো এইটা ক্যালকুলেশন করলে আমার চলে আসবে 9.975 ভোল্ট। তো আশা করি তোমরা বিভব পার্থক্য সংক্রান্ত যে ঝামেলাটা ছিল সেটা খুব সহজেই সলভ করতে পারছো। এখন কিন্তু আমরা আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে যাব, এবং পরবর্তী কোশ্চেনটা কি সেইটা বেরো, সেটা হচ্ছে কি বলো দেখি। অভ্যন্তরীণ রোধ বের করা দেখবো আমরা। কি দেখবো? অভ্যন্তরীণ রোধ। এই বর্তনী অর্থাৎ সরি এটা কি বলছে, হারানো ভোল্টেজ। হারানো ভোল্টেজ বের করতে বলছে, কিন্তু এই বর্তনী থেকে না, বলছে 1 নং এর থেকে। অর্থাৎ আমাদের এই যে আগের বর্তনী ছিল সেই বর্তনী থেকে আমাদেরকে কি বের করতে বলছে বলো দেখি। এই বর্তনী থেকে আমাদেরকে অভ্যন্তরীণ রোধ বের করতে বলছে, কারণ ইচ্ছা করলেও আমরা কিন্তু এই বর্তনী থেকে অভ্যন্তরীণ রোধ বের করতে পারবো না, কারণ এই বর্তনীতে কি নাই, অভ্যন্তরীণ রোধ নাই। হারানো ভোল্টেজ বের করতে গেলে মনে রাখবা, হারানো এই প্রশ্ন না, প্রশ্নটা কোথায় গেল আমাদের, প্রশ্নটা কোথায়, এই তো পাওয়া গেছে। দেখো, হারানো ভোল্টেজ বের করতে গেলে মনে রাখবা যে হারানো ভোল্টেজ বের করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের কি লাগবে, আমাদের অভ্যন্তরীণ রোধ লাগবে। 2 নাম্বার চিত্রে কিন্তু আমাদের হারানো ভোল্টেজ যে বের করবো অভ্যন্তরীণ রোধই তো নাই, এজন্য আমাদেরকে বলছে 1 নং এর হারানো ভোল্টেজ বের করো। তাহলে আমাদের আপাতত 2 নং চিত্রটা আপাতত সাইডে রাখি, কেননা এখানে হারানো ভোল্টেজ বের করতে গেলে অভ্যন্তরীণ রোধ প্রয়োজন, যেটা নাই, কিন্তু এটার মধ্যে আছে অভ্যন্তরীণ রোধ। কেননা হারানো ভোল্টেজের সূত্রটা কি বলো দেখি। তাহলে আমাদের 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন হচ্ছে কি, হারানো ভোল্টেজ, হারানো ভোল্টেজ, হারানো ভোল্টেজ ভি ইজ ইকুয়াল আই আর, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ লাগবে। মোট কারেন্ট, এই বর্তনীর মোট কারেন্ট কত ছিল বলো দেখি। 1 নং বর্তনীর মোট কারেন্ট অর্থাৎ সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ কত ছিল, সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ ছিল 14 ওহম। সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ কত ছিল বলো দেখি, সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ ছিল 14 ওহম। সো আমরা এখানে সুন্দর মতো তুল্যরোধ তো না, আমার সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ কত ছিল 1.2 অ্যাম্পিয়ার, 1.2 অ্যাম্পিয়ার। আর অভ্যন্তরীণ রোধ এখানে দেওয়া আছে 1, তো টোটাল দুইটা গুণ করলে আসে 1.2 হয়, এত ভোল্ট। তো আমাদের হারানো ভোল্টেজ হচ্ছে 1.2 ভোল্ট। আশা করি খুব সহজেই বুঝতে পারছো। মনে রাখবা, হারানো ভোল্টেজ তখনই বের করা যাবে যখন যখন তোমার অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে। তাহলে অঙ্কটা খুব ইজি, তাই না? আসলে ততটা ইজি না। পরীক্ষার হলে যদি গ নাম্বার আসে হারানো ভোল্টেজ বের করো, তাহলে এখানে তোমার কি লাগছে, তড়িৎ প্রবাহ লাগছে না। তড়িৎ প্রবাহ বের করতে গেলে তুল্যরোধ বের করতে হবে। তাহলে অঙ্কটা আমি আগে মানগুলো বের করা আছে বিধায় ছোট দেখাচ্ছে, আসলে কিন্তু অঙ্কটা তোমাকে ফার্স্টে কি করতে হবে, সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ বের করতে হবে। দেন ওই সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধকে ব্যবহার করে তোমাকে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে হবে, দেন তোমাকে হারানো ভোল্টেজ বের করতে হবে। অবশ্যই হারানো ভোল্টেজ বের করার ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকতে হবে, অন্যথা হারানো ভোল্টেজ বের করা সম্ভব নয়। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন, আমাদের লাস্ট টাইপ এবং লাস্ট যেটা সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা সংক্রান্ত প্রশ্নগুলো। তড়িৎ ক্ষমতা সংক্রান্ত প্রশ্ন আমরা এখন দেখব। তড়িৎ ক্ষমতা সংক্রান্ত প্রশ্ন, একটু জাস্ট কষ্ট করো, আমরা তড়িৎ ক্ষমতা সংক্রান্ত প্রশ্নগুলো দেখব। তড়িৎ ক্ষমতা সংক্রান্ত প্রশ্নগুলো আমাদের দেখতে হবে। আমাদের নতুন ক্যাম্পাসটা একটু নিয়ে নিই, নতুন ক্যাম্পাস, একটু কাইন্ডলি ওয়েট। ওকে ওকে, আমাদের এটা আছে। এখন আমাদের 12 নাম্বার প্রশ্ন, একটু কাইন্ডলি দেখো। বলছে কি, 1 নং এর সাহায্যে, এই যে আমাদের প্রথম যে বর্তনী আছে, আমাদের অধিকাংশ প্রশ্ন সলিউশন হয়ে গেছে 1 নং থেকেই, এই একটা বর্তনী থেকে। হ্যাঁ, 1 নং এর সম্পূর্ণ বর্তনীর তড়িৎ ক্ষমতা বের করো। তড়িৎ ক্ষমতা বের করার জন্য তড়িৎ ক্ষমতার সূত্রটা জানতে হবে। তড়িৎ ক্ষমতার সূত্রটা আসলে কি মনে রাখবা, তড়িৎ ক্ষমতার সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল আই স্কয়ার আর। আরো বেশ কয়েকটা সূত্র আছে, কিন্তু আমরা আপাতত এই সূত্রের মাধ্যমে সলিউশন করে ফেলবো। হ্যাঁ, আরো সূত্র আছে আমাদের, প্রথমে কিন্তু তোমাদের প্রত্যেকটা সূত্র দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আজকে এখন যে অঙ্কটা সলিউশন করবো সেটা হচ্ছে এই সূত্রের মাধ্যমে সলিউশন করে ফেলবো। ওকে, তাহলে আমরা শুরু করে দিই আমাদের কাজ। দেখো, সম্পূর্ণ বর্তনী তড়িৎ প্রবাহের জন্য তাহলে আমরা যদি করি, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধটা দরকার। তুল্যরোধ, সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ যেটা, সেটা কিন্তু অলরেডি আমরা বের করছি। কত বের করছি? 14 ওহম। তো লিখে ফেলি যে সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ, এটা কিন্তু আমাদের বের করতে হবে, যেহেতু আমাদের
মানে এটা হচ্ছে ঘর নাম্বারে তোমাকে বলবে যে সম্পূর্ণ বর্তনী তুল্য রোধ বের করো, ফলে ঘর নাম্বার অর্ধেক কাজ করে ফেলবে, ঘর নাম্বারে যে ক্ষমতার কথা বলবে। ঠিক আছে, যে কখনো একটা প্রশ্নের মধ্যে এত বড় কাহিনী বলবে না, সো ডোন্ট ওয়ারি। ওকে, তাহলে তুল্য রোধ আমাদের 14 ওহম। আর আমাদের কি লাগবে? সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহটা লাগবে। সম্পূর্ণ, যেটা অলরেডি আমরা বের করছি, সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ, সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ I is equal 1.2 এম্পিয়ার, যেটা অলরেডি আমরা বের করছি। সো যেটা দ্বিতীয় বের করছি, দুটো ইনফরমেশন লিখে নিলাম। আর আমরা বের করবো কি? তড়িৎ ক্ষমতা, সম্পূর্ণ বর্তনীর তড়িৎ ক্ষমতা P is equal I স্কোয়ার আর, এই আর এবং এর দুটো থাকলে আমার এনাফ। I এর মান হচ্ছে 1.2 এবং আর এর মান হচ্ছে 14। দুটো ক্যালকুলেশন করলে চলে আসে, সো এটার উপর স্কোয়ার আছে 20.16 ওয়াট। মনে রাখবা ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ক্ষমতার একক কি? ওয়াট। চলে গেল আমাদের কাজ, তাহলে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ ক্ষমতা বের হয়ে গেল। এখন আমরা বের করব, তো আশা করি সম্পূর্ণ বর্তনীর তড়িৎ ক্ষমতা বের করার জন্য সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ লাগবে, সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ লাগবে। এই দুটো ইনফরমেশন ব্যবহার করে আমরা তড়িৎ ক্ষমতা খুব ইজিলি বের করতে পারবো। তারপর চলে আমাদের পরবর্তী কোশ্চেন 13 নাম্বার, সেটা হচ্ছে এ বি অংশে তড়িৎ ক্ষমতা। কি বলছে? এ বি অংশ, শুধুমাত্র এতটুকু অংশের তড়িৎ ক্ষমতা। মনে রাখবা এতটুকু অংশের তড়িৎ ক্ষমতা বের করতে গেলে, এতটুকু অংশের তড়িৎ ক্ষমতা বের করতে গেলে আমাদের এতটুকু অংশের তুল্য রোধ লাগবে, এতটুকু অংশেরই তড়িৎ প্রবাহ লাগবে। ভেরি ইজি, অলরেডি এ বি অংশের তড়িৎ প্রবাহ আমরা বের করছি, আর এ বি অংশের তুল্য রোধ তো অবশ্যই বের করছি, যে এ বি অংশের তুল্য রোধ। সো আমরা কি করব? বলে ফেলবো যে 13 নাম্বারটা ক্যালকুলেশন করা, এটা বলবো কি যে আমরা অলরেডি এটা বের করছি যে তোমার এ বি অংশের তুল্য রোধ, এ বি অংশের তুল্য রোধ আর পি ইজ ইকুয়াল 2 ওহম। ঠিক আছে, আর 1 নং সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ, সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ এটা দরকার নাই, আমাদের এ বি অংশের তুল্য রোধ গেল। আর কি আমাদের আগে থেকে জানা? এ বি অংশের তড়িৎ প্রবাহ, এ বি অংশের তড়িৎ প্রবাহ। আমি আগের ইনফরমেশন গুলো নিয়ে দিয়েছি, তোমরা প্রয়োজন আরেকবার বের করে নিবা। ঠিক আছে, তড়িৎ প্রবাহ হচ্ছে I is equal 6 অ্যাম্পিয়ার। তো এই দুটো ইনফরমেশন ব্যবহার করে আমরা শুধুমাত্র এ বি অংশের, যে প্রশ্ন ছিল এ বি অংশের তড়িৎ ক্ষমতা, সেটা বের করে ফেলতে পারবো। এ বি অংশের তড়িৎ ক্ষমতা, এ বি অংশের তড়িৎ ক্ষমতা P is equal I, মনে করো এ বি অংশের জন্য না, তুমি লিখতে পারো যে P এ বি, I এ বি অংশের এবং আর এ বি অংশ, লিখে দিলা। I এর মান হচ্ছে 6 এম্পিয়ার, তারপর স্কয়ার, আর এটার মান হচ্ছে 2। ক্যালকুলেশন করলে আসলে কত আসছে? 36 দুগুণে 72, 72 ওয়াট। এই হচ্ছে আমাদের টোনারি ক্যালকুলেশন। সো আমরা লাস্ট প্রশ্ন মনে রাখবা, যখন বলবো সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ তড়িৎ ক্ষমতা বের করো, তাহলে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ লাগবে, সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ লাগবে। যখন বলবো ইন্ডিকেট করে নির্দিষ্ট অংশের তড়িৎ ক্ষমতা বের করো, তাহলে ওই অংশের তুল্য রোধ আর ওই অংশের তড়িৎ প্রবাহ লাগবে ওই অংশের তড়িৎ ক্ষমতা বের করার জন্য। এখন আমাদের লাস্ট কোশ্চেন, এই ওয়ান শট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে প্রতিটি রোধের জন্য তড়িৎ প্রবাহ। প্রতিটি রোধের জন্য তড়িৎ প্রবাহ আমাদের আজকের সর্বশেষ কোশ্চেন। ওকে, তাহলে দেখো প্রতিটি রোধের জন্য তড়িৎ ক্ষমতা বের করব। আমরা একটু ক্যানভাসটা একটু জাস্ট চেঞ্জ করে নেই, একটা মিনিট, ইউ জাস্ট ওয়েট। যে আমার প্রশ্নটা নিচে লেগেছে, এবার দেখো বলছে কি, প্রতিটি রোধের জন্য তড়িৎ ক্ষমতা বের করো। আমরা প্রশ্নটা একটু জাস্ট এইখানে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, আমরা কি করবো? R1 রোধের জন্য তড়িৎ প্রবাহ বের করব, R2 রোধের জন্য তড়িৎ প্রবাহ বের করব, R3 এর জন্য, যেমনটা আমরা প্রতিটি রোধের জন্য তড়িৎ প্রবাহ বের করছিলাম, ঠিক প্রতিটি রোধের জন্য আমরা এখন তড়িৎ ক্ষমতা বের করব। মনে রাখবা এটা বের করা খুবই ইজি। তার জন্য আমাকে কিন্তু প্রত্যেকটা রোধের জন্য তড়িৎ প্রবাহটা লাগবে। প্রত্যেকটা রোধের জন্য কি লাগবে? তড়িৎ প্রবাহ লাগবে। তো ভেরি ইজি, তুমি কি করবা? আগেই অলরেডি তুমি বের করছো, কিন্তু এই বর্তনীর প্রত্যেকটা রোধের জন্য তড়িৎ প্রবাহ বের করছো। সো ওই মানগুলো আমি এখানে লিখে নিই, একটু টপ করে লিখে নিই। হ্যাঁ,
আমরা I1 হচ্ছে অলরেডি আমরা আগের প্রশ্নের মধ্যে সলিউশন করছি, I1 বের করছিলাম 1.2, I2 হচ্ছে তোমার 1.2, I3 হইতেছে যে তোমার 0.6 এম্পিয়ার এবং I4 হইতেছে যে 0.6 এম্পিয়ার এবং I5 হইতেছে 1.2। এইগুলো কিন্তু মান আমরা অলরেডি আরেকটি প্রশ্ন সলভ করছি। সো এখন আমরা যেটা করব, এই প্রত্যেকটা মান ব্যবহার করে তড়িৎ প্রবাহ বের করব, তড়িৎ ক্ষমতা বের করব। ফার্স্টে আমরা বের করি R1 রোধের জন্য তড়িৎ ক্ষমতা। R1 রোধের জন্য তড়িৎ ক্ষমতা P1 is equal I1 স্কয়ার R1। তাহলে I1 এর মান হচ্ছে 1.2, তারপর স্কয়ার R1 এর মান কত 4, তো এটা ক্যালকুলেশন করলে চলে আসে 5.76 ওয়াট। R2 রোধের জন্য তড়িৎ ক্ষমতা P2 is equal কি P2 স্কয়ার is equal R2, সো I2 স্কয়ার I2 কত 1.2 স্কয়ার R2 এর মান হচ্ছে 4, সো এটা সেম রেজাল্ট আসবে 5.76 ওয়াট। R3 রোধের জন্য তড়িৎ ক্ষমতা P3 is equal I3 স্কয়ার R3। I3 এর মান কত, I3 হচ্ছে 0.6, তারপর স্কয়ার R3 হচ্ছে 4, তো ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়, ক্যালকুলেশন করলে হয় তোমার 1.44 ওয়াট। R4 রোধের জন্য তড়িৎ ক্ষমতা P4 is equal I4 স্কয়ার R4। I4 এর মান তো CR এর মতোই 0.6 স্কয়ার 4, ক্যালকুলেশন করলে 1.44 ওয়াট। লাস্ট ওয়ান R5 রোধের জন্য তড়িৎ ক্ষমতা P5 is equal I5 স্কয়ার R5। আমরা যদি মান বসাই দেই, I5 এর মান কত, I5 এর মান হচ্ছে আগের মতোই 1.2, তারপর স্কয়ার ইন্টু 4, ক্যালকুলেশন করলে চলে আসে কত 5.76 ওয়াট। এই ছিল আমাদের ওয়ান শট। সো আমি তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে মনে রাখতে হবে যে তোমাকে তড়িৎ ক্ষমতার সম্পূর্ণ অংশের তড়িৎ ক্ষমতা বের করার কথা বলে, তাহলে তোমার সম্পূর্ণ অংশের তড়িৎ প্রবাহ লাগবে আর সম্পূর্ণ অংশের তুল্যরোধ লাগবে। যখন নির্দিষ্ট অংশের তড়িৎ প্রবাহ বের করতে, তড়িৎ ক্ষমতা বের করতে বলবে, ওই নির্দিষ্ট অংশেরই তড়িৎ প্রবাহ লাগবে আর তড়িৎ তুল্যরোধ লাগবে। আর যদি কোনো একবারে প্রত্যেকটা রোধের জন্য আলাদাভাবে তড়িৎ ক্ষমতা বের করতে বলে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই করতে হবে প্রতিটি রোধের জন্য আলাদাভাবে তড়িৎ প্রবাহ লাগবে, প্রতিটি রোধের জন্য আলাদাভাবে রোধ লাগবে। সেটা ক্যালকুলেশন করলেই কিন্তু মানগুলো বের করতে পারবা। ঠিক আগের মতোই বলতে পারতো আর কি, যে R2 এবং R4 এর মান সমান হওয়া সত্ত্বেও তড়িৎ ক্ষমতায় কেন ভিন্ন, এই প্রশ্নটা কিন্তু চালু করতে পারে। দেখো R2 এর মানও 4, R4 এর মানও 4, ক্ষমতা ভিন্ন। দেখো আর P2 হচ্ছে 5.76 আর P4 হইতেছে যা 1.44 ওয়াট, দুটোর ক্ষমতা কিন্তু ভিন্ন বেরিয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলো করতে পারে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আমাদের ওয়ান শট ব্যাচে ভর্তি হওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নির্দেশনা থেকে তুমি কিভাবে ভর্তি হবা সম্পূর্ণ প্রসেসটা দেওয়া আছে। যদি তোমার সম্পূর্ণ ক্লাসটা উপকারে আসে, অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করবা এবং আমাদের ওয়ান শট ব্যাচে ভর্তি হয়ে যাও খুব দ্রুতই। প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা এইভাবে খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে তারপর তোমার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো, এবং তোমরা যাতে খুব সহজেই প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে সিকিউ, যেগুলো অধ্যায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো চিনিয়ে আনতে পারো, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে কিভাবে তোমরা প্রতিটা বইয়ে কিভাবে তোমরা A+ ইনশিওর করবা, সেটা দায়িত্ব হচ্ছে আমার। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।